১৭ কোটি মানুষের এই দেশে প্রায় প্রতি বছর ২ লক্ষ করে নতুন মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। গত ১০ বছরে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে ক্যান্সারের উপরে যে রিসার্চ আর্টিকেলগুলো সেখান থেকে আমরা জানতে পারি আগামী ২০৩০ এর মধ্যেই বাংলাদেশে প্রায় ২৫ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে। এবং আপনারা জানলে অবাক হবেন, বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় প্রবাসী ডক্টর আবু আলী ইবনে সিনা তিনি মাত্র ১০ মিনিটে ক্যান্সার ডিটেক্ট করার এক পন্থা আবিষ্কার করে সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন। তো আমি যখন একটা টেস্ট এক্সপেরিমেন্টালি করা শুরু করি তখন হঠাৎ করেই এক ধরনের একটা রেজাল্ট পাই আর কি, যেটা আসলে আনইউজুয়াল। এটা আসলে মনে হয় ইউনিভার্সাল একটা মার্কার হতে পারে। It took a long time because we didn't really understand actually মেকানিজমটা আমরা পরে আবিষ্কার করেছি, রেজাল্ট আমরা আগেই পেয়ে গেছে। যদি আমি বাংলাদেশের মানুষকে কন্ট্রিবিউট করতে চাই অন দ্য হেলথ সাইড, সেটা আমি এখানে বসেই করতে পারি থ্রু মাই রিসার্চ। একটা ড্রিম ছিল যে বাংলাদেশে অ্যাটলিস্ট একটা ইনস্টিটিউট হোক, একটা ইনস্টিটিউট তৈরি হোক যেটা রিসার্চ ফোকাস, যেটা জ্ঞান তৈরি করবে। মামা একটা সুইচ আর একটা দুধ চা। মনি ভাই চা একটা, লিকার কম আর একটা গোল্ড লিকার। চায় এত চিনি দিছো? হ্যালো, ডায়েটে আছি। হ্যাঁ আমি টঙে আছি, আয়। হ্যালো এভরিওয়ান, আমাদের টকের টং পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফুয়াদ, আমার সাথে আছে জোবায়ের। থ্যাংক ইউ ফুয়াদ ফর দ্য ইন্ট্রোডাকশন। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন রিনাউন্ড সায়েন্টিস্ট এবং রিসার্চার ডক্টর আবু সিনা। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের স্কুল অফ বায়োটেকনোলজি অ্যান্ড বায়োমলিকুলার সায়েন্সের সিনিয়র প্রভাষক এবং সিনা ল্যাবের প্রধান হিসেবে কাজ করছেন। তিনি উদ্ভাবন করেছেন 10 মিনিটের ইউনিভার্সাল ক্যান্সার ডিটেকশন টেস্ট, যা ইতোমধ্যেই সিএনএন, ফোর্বস, দ্য গার্ডিয়ান সহ নানা আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। ওয়েলকাম, কেমন আছেন ভাইয়া? ভালো আছি, থ্যাংক ইউ জুবায়ের এন্ড ফুয়াদ ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ ভাইয়া। আসলে এই ধরনের প্রোগ্রামে বা পডকাস্টে এসে এই ধরনের আড্ডা আমি খুবই পছন্দ করি। সো ইটস নাইস টু সি ইউ এন্ড মিট ইউ। থ্যাংক ইউ ভাইয়া আপনার সময়ের জন্য। ভাইয়া, আপনার ক্যারিয়ারের সবচেয়ে বড় হাইলাইটস হচ্ছে 10 মিনিটে ক্যান্সার ডিটেক্ট করার যে টেস্টটি, এবং এটা বর্তমানে ইউএসএ তে ট্রায়ালে আছে। তো এইটা বিষয়ে আমরা সবার আগে আমাদের দর্শককে আপনাদের আপনার এই আবিষ্কারটা জানাতে চাই। এই টেস্টটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। আম এটা একটা খুবই ইন্টারেস্টিং স্টোরি আসলে। আমি ১ম কাজ শুরু করেছি ব্রেস্ট ক্যান্সার নিয়ে আরকি, হ্যাঁ? তো ক্যান্সার তো আসলে একটা গ্রুপ অফ ডিজিজ, তাই না? ক্যান্সার কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় বডির কোথায় হবে এটার কোনো নির্দিষ্ট জায়গা নেই আরকি, হ্যাঁ? যেকোনো জায়গায় হতে পারে। তো এ এখন কারেন্টলি যেই প্রবলেমটা হয় ক্যান্সার ডিটেকশন নিয়ে আরকি, যে সবাই আসলে যখন একটা সিম্পটম দেখা দেয়, তখন আসলে একজন ডক্টরের কাছে যায়। যাওয়ার পরে ডক্টর হয়তো দেখে যে তার সিম্পটম গুলি কোথায়। একটা টিউমার হলে তার হয়তো দেখা গেছে একটা পার্টিকুলার জায়গায় বডির পেইন হবে বা ইনফ্লামেশন হবে বা কোন ধরনের প্রবলেম দেখা দিলেই তখন ডক্টর মূলত ওই জায়গাটাকে নিয়ে হয়তো বিভিন্ন ধরনের ডায়াগনোসিস করে। ১ম এ হয়তো ইমেজিং করে, তাই না? বিভিন্ন ধরনের ইমেজিং আছে, সিটি স্ক্যান বা এমআরআই, এক্স-রে এগুলো করার পরে দেখে যে আসলে ওই পার্টিকুলার জায়গাটাতে কোন ধরনের লাম্পস আছে কিনা, কোন টিউমার আছে কিনা বা মাস আছে কিনা, তাই না? তো এটা দেখার পরে তখন তারপরে যায় বায়োপসিতে গিয়ে দেখার চেষ্টা করে যে আসলে এটা ম্যালিগন্যান্ট কিনা। সো এটা হচ্ছে ইউজুয়াল প্রসেস। কিন্তু এখানে মেইন প্রবলেমটাই হচ্ছে কি, এটা আসলে উইথআউট সিম্পটম কিন্তু এই জায়গাটাতে মানুষ সাধারণত ডায়াগনোসিস করার কোনো সুযোগ নেই, তাই না? কারেন্ট সিচুয়েশনে, কারেন্ট ক্লিনিক্যাল সিচুয়েশনে। এখন আম তো এইটা কিন্তু আসলে যখন এই পার্টিকুলার কারণে যখন দেখা গেছে যে ওই যে ডায়াগনোসিসটা হয়, তখন দেখা গেছে ইটস অলরেডি টু লেট। হ্যাঁ? তো কারণ আমার পার্টিকুলার একটা স্থানে বডির যে সিম্পটমটা দেখা দেয় সেটার বেসিসে আমার ডায়াগনোসিসটা হচ্ছে। এখন সিম্পটম অনেক সময় অনেক দেরিতে দেখা দেয়, তাই না? হ্যাঁ, অনেকে লাকি হলে হয়তো আর্লি সিম্পটম হয় আরকি। তো এখন মেইন প্রবলেমটাই হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ক্যান্সার ডিটেকশন এর কারণে। হ্যাঁ? সিস্টেমটা হচ্ছে আমার যখন কোনো একটা সিম্পটম দেখা দেয় আমি একটা পার্টিকুলার ক্যান্সার দিয়ে আমি তখন কাজ করি। তো আমি যখন ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ শুরু করি তখন আমার আসলে এই চিন্তাটা মাথায় আসে আরকি, যে আমি আসলে আম
আম মানে এমন কোনো একটা টেস্ট যদি হয় যেটা আসলে সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রে কাজ করবে। তাই না? এবং এটা ইউনিভার্সাল কোনো একটা টেস্ট তৈরি করা যায় কিনা? যেটা আসলে যেটা হবে কি যে অ্যাসিম্পটোমেটিক টেস্ট হবে। মানে হচ্ছে ফর এটা মূলত হবে স্ক্রিনিং টেস্ট এবং এটা ওভারঅল পপুলেশন বেসড টেস্ট হবে আরকি, তাই না? সো এই ধরনের কোনো একটা টেস্ট হলে যেটা হবে আসলে আম আমার আসলে কোনো স্পেসিফিক সিম্পটম স্পেসিফিক লোকেশনে সিম্পটমের দরকার হবে না। বডিতে এবং সেটা ব্লাডের মাধ্যমেই পসিবল। কারণ বডি থেকে আম মানে যেকোনো জায়গায় টিউমার থাকে ব্লাডে সেটার বিভিন্ন মার্কার গুলো রিলিজ হয়, তাই না? সো আম বায়োপসির একটা প্রবলেম হচ্ছে স্পেসিফিক টিস্যু থেকে আমার টিউমারের স্যাম্পলটা নিতে হয়, তাই না? কিন্তু টিউমারের বিভিন্ন মার্কার গুলো ব্লাডে বা অন্যান্য বডি ফ্লুইডে এগুলো রিলিজ হয়। তো এই চিন্তা থেকেই আসলে আমি মানে চিন্তা করা ছিল আরকি যে আসলে এই ধরনের কোনো টেস্ট ডেভেলপ করা যায়। হ্যাঁ? সো সেখান থেকে আমি আমার আসলে এই মানে আমি ডিএনএ নিয়ে কাজ করা শুরু করি। যখন ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করা শুরু করি, ডিএনএ মিথাইলেশন নিয়ে কাজ করা শুরু করি, তখন আস্তে, আস্তে আমি যখন একটা এক্সপেরিমেন্ট নিজে থেকেই হঠাৎ করে আমার মনে হলো যে, না ঠিক আছে আমি ইউনিভার্সালি এই ধরনের কোনো একটা প্যাটার্ন আছে কিনা মিথাইলেশন এর যেটা সব ক্যান্সারের ক্ষেত্রেই হয়। তো আমি যখন একটা টেস্ট এক্সপেরিমেন্টালি করা শুরু করি তখন হঠাৎ করেই এক ধরনের একটা রেজাল্ট পাই আরকি যেটা আসলে আনইউজুয়াল। হ্যাঁ? তো ওই রেজাল্টটা পাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে না, এটা আসলে মনে হয় ইউনিভার্সাল একটা মার্কার হতে পারে। এবং এইখান থেকেই আস্তে, আস্তে এটা প্রোগ্রেস হয়, তারপরে এটা ডেভেলপ হয়। It took a long time because we didn't really understand actually ১ম এ আমরা এটা কি মার্কার হবে নাকি এটা কি আসলে মানে মেকানিজমটা আমরা বুঝতে পারিনি। আ ১ম দিকে যখন আমি স রেজাল্টটা পাই আরকি। তো পরে আসলে আমাদের এই মেকানিজমটা আমরা আমরা বুঝতে পেরেছি যে মানে এটার মেকানিজমটা আমরা পরে আবিষ্কার করেছি। রেজাল্টটা আমরা আগেই আ হুম, পেয়ে গেছি আরকি। বিশেষ করে আমি ওই বিভিন্ন এক্সপেরিমেন্ট যখন শুরু করি তখন দেখলাম যে এই unusual আম সিগন্যালটা আমি পাচ্ছি। হ্যাঁ? সেখান থেকে পরে ডিসকভার করতে এই সম্পূর্ণভাবে এই টেস্টটা তৈরি হয়। But it took a long time actually 4 to 5 years just to understand and discover this test. ভাইয়া এটা তো হচ্ছে যে ডিএনএ মিথিলেশন যে প্রসেসটা যে ক্যান্সার সেল আ আ মরে যাওয়ার পর বা ক্যান্সার সেল ড্যামেজ হয়ে যাওয়ার পর যে ডিএনএ আ যে রেসিডিউটা রেখে যায়, আপনারা সেটা সম্ভবত আপনাদের যে ডিটেকশন করেন। এই প্রসেসটার টেকনিক্যাল বেসিসটা যদি একটু আমাদের দর্শকদের জন্য লেমেন টার্মে বলতেন। না ঠিক আছে। সো বেসিক্যালি মিথিলেশনটা হচ্ছে কি এটা ডিএনএ এর একটা আম বলতে পারি যে অর্নামেন্টের মতো আরকি। ডিএনএ তো একটা হুম, হুম, মানে সিকোয়েন্স থাকে স মানে বিভিন্ন ধরনের বেস গুলো থাকে, হ্যাঁ? এই সিকোয়েন্স এর অন টপ অফ দ্যাট, হ্যাঁ? একটা বেসে সাধারণত এই মিথিলেশনটা হয় আরকি। এটা একটা অর্নামেন্টের মতো। কিন্তু এটার একটা হিউজ ইমপ্লিকেশন আছে আসলে। আমাদের দেখা গেছে আম আ যেমন আইডেন্টিক্যাল টুইন এর ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে ডিএনএ সেইম, তাই না? হুম, হুম, ডিএনএ সিকোয়েন্স। বাট হাউ দে আর ডিফারেন্ট। হুম, হুম, বেসিক্যালি দে আর এপিজেনেটিক প্যাটার্ন বা মিথিলেশন প্যাটার্নটা ডিফারেন্ট হয়। তখন দেখা গেছে যে এই ডিএনএর যেই আম অন টপ অফ দ্য সিকোয়েন্স যেই প্যাটার্নটা ডিফারেন্ট হয়, এটার উপরে কিন্তু অনেক ধরনের মানুষের আম এই ডেভেলপমেন্টাল যে ডিফারেন্স, হ্যাঁ? গ্রোথ এর যে ডিফারেন্স, এইটা কিন্তু এই ধরনের এটা নট 100% মেথিলেশন বাট ইটস এ মেজর পার্ট, হ্যাঁ? হুম, এই মেথিলেশন এর প্যাটার্নের কারণে দেখা গেছে যে আমাদের ইন্ডিভিজুয়াল আইডেন্টিক্যাল টুইনরাও কিন্তু দেখা গেছে তারা ইন্ডিভিজুয়াল হিউম্যান হিসেবে গ্রো করে, তাই না? সো মেথিলেশন এর প্যাটার্নটা একটা মেজর জিনিস আমাদের গ্রোথ এর জন্য আম এবং দেখা গেছে সেলের ডিফারেন্সিয়েশন এর জন্য অনেক মেজর জিনিস। পার্টিকুলারলি মেজর হচ্ছে যে আমাদের কোন জিনটা অ্যাক্টিভ থাকবে, কোন জিনটা ইনঅ্যাক্টিভ থাকবে। মেথিলেশন প্যাটার্নটা এটা ডিসাইড করে যে কোন জিনটা। তো এখন দেখা গেছে কি আম কোন জিন যেই জিনগুলো মানে আমাদের দরকার নাই বা একটু ব্যাড জিন এগুলোকে মিথিলেশন প্যাটার্ন করে কি সাপ্রেস করে রাখে, ইনঅ্যাক্টিভ করে রাখে। আবার দেখা গেছে যে কোন জিন যেগুলো আমাদের আম মানে দরকার এগুলোকে সে অ্যাক্টিভ করে রাখে। ক্যান্সারের ক্ষেত্রে হয় কি এই ধরনের একটা অপোজিট প্যাটার্ন তৈরি হয়। যে খারাপ জিনগুলো ওইগুলো অ্যাক্টিভ হয়ে যায় ক্যান্সার সেলগুলিতে। যেগুলি ভালো জিন হুম, এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। হ্যাঁ? দেখা গেছে যেই জিনগুলো আমাদের সেলকে আম unnecessary গ্রো করানো গ্রো করার জন্য আম মানে সাহায্য করে।
সেই জিনগুলোকে সে অ্যাক্টিভ করে ফেলে। আবার দেখা যায় যে গ্লোবালি আমাদের হোল ডিএনএ এর একটা মিথিলেশন প্যাটার্ন আছে। তো এই প্যাটার্নটাও ক্যান্সারের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। দেখা গেছে যে আমাদের ডিএনএ মিথিলেশনে প্রচুর পরিমাণ মানে যারা নরমাল হিউম্যান তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণ মেথিলেশন থাকে। মানে একদম বিভিন্ন ডিএনএ সম্পূর্ণ ডিএনএ এর ভিতরে। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে হয় কি এই মেথিলেশনের ওভারঅল পার্সেন্টেজটা ডিক্রিজ করতে থাকে স্লোলি। এবং ডিক্রিজ করে এটা স্পেসিফিক কিছু কিছু রিজিয়নে এটা অ্যাকুমুলেট করতে থাকে। সো এই যে একটা টোটাল প্যাটার্ন চেঞ্জ হয় না মিথিলেশনের কারণে, এই প্যাটার্নটা কিন্তু আসলে টিউমার গ্রোথের ক্ষেত্রে এবং টিউমার সার্ভাইভালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই প্যাটার্নটাই আচ্ছা। শুরু হয় ভেরি ভেরি আর্লি স্টেজে যখন এই ধরনের কোনো মিউটেশন বা টিউমার গ্রো করা শুরু করে। হুম, হুম, এবং এইটাই হচ্ছে আমরা বলেছি যে এই যে মিথিলেশনের যে প্যাটার্নটা চেঞ্জ হয় টিউমারের ক্ষেত্রে, এইটাই হুম, হচ্ছে হুম, ইউনিভার্সাল মার্কার। হুম, এইটার হুম। নাম আমরা দিয়েছি মিথাইলস্কেপ। মানে হচ্ছে আন্ডারস্টুড। যেহেতু এটা মিথাইলেশন ল্যান্ডস্কেপ চেঞ্জ হয় ইন হুম, ক্যান্সার, হুম, হুম। তো মিথাইলেশন এবং ল্যান্ডস্কেপকে কম্বাইন করে আমরা একটা নাম দিয়েছি মিথাইলস্কেপ। সো এটার বায়োমার্কারটার নাম দিয়েছি আমরা মিথাইলস্কেপ বায়োমার্কার, ইউনিভার্সাল হুম, হুম। ক্যান্সার বায়োমার্কার। এবং টেস্টটার নামও দিয়েছি আমরা মিথাইলস্কেপ ক্যান্সার টেস্ট। সো এখান থেকেই বুঝতে আসলে পারছি। এই মিথাইলস্কেপ শব্দটার উৎপত্তি এবং কিভাবে এটা ইউনিভার্সাল মার্কার হিসাবে কাজ করে এবং কিভাবে আমরা পরবর্তীতে এই মার্কারটাকেই ডিটেক্ট করার জন্য আমরা এইটা আমাদের টেস্টটা তৈরি করি। আচ্ছা। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। অসাধারণ। এখন ভাই আমি বাংলাদেশের পার্সপেক্টিভ এ কিছু কোয়েশ্চেন করতে চাই। যেমন ধরেন বাংলাদেশের অনেক মানুষ যারা ক্যান্সার শনাক্তকরণ এবং চিকিৎসার ক্ষেত্রে অফ কোর্স অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। স্পেশালি যেমন খরচ, সময়, বিদেশে যাওয়া। কারণ আমাদের দেশের অনেক লোকই হচ্ছে আ সামান্য চিকিৎসার জন্যেও হয়তো বিদেশে যায়। সো ক্যান্সারের জন্য তো বিদেশে যায়। অনেক, অনেক এক্সাম্পল আছে। এবং চিকিৎসার অ্যাক্সেসিবিলিটি মানে সবাই হয়তো সব জায়গায় সব মেডিকেলে বা সব জায়গায় অ্যাক্সেস থাকে না। তো এই জিনিস চিন্তা করে হচ্ছে আমার ১ম কোয়েশ্চেন আ এই ১০ মিনিটের ক্যান্সার শনাক্তকরণ যে কিট বা প্রসেস যেটা আপনার আবিষ্কার, এটা বাংলাদেশের মানুষের জন্য কিভাবে উপকারী হতে পারে? বিশেষ করে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে যে আ জীবন বাঁচানোর সম্ভাবনা যে বেড়ে যেতে পারে এইটার মাধ্যমে। এই বিষয়ে আপনার পার্সপেক্টিভ বা আপনার মতামতটা কি আমরা একটু জানতে চাই? এখন ভেরি নাইস কোয়েশ্চেন। আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা আ মানে ভেরি ভ্যালিড কোয়েশ্চেন এবং আম আমি যখন গবেষণা শুরু করি আমার মাথায়ও ওই বাংলাদেশের পার্সপেক্টিভই কাজ করেছে, তাই না? কারণ হচ্ছে আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, we want to solve something that helps like people in Bangladesh or like third world countries or developing countries, right? সো ওই পার্সপেক্টিভ থেকে আমার গবেষণার শুরুটাও এটাই ছিল যে আমি আসলে এমন কিছু তৈরি করা যায় কিনা যেটা দ্যাট ক্যান বি অ্যাক্সেসিবল ফর এভরিওয়ান, নট জাস্ট দ্য রিচেস্ট পিপল, তাই না? সো এখন যে ধরনের টেস্ট গুলো আছে বিশেষ করে মানে প্রবলেমটা যেটা হয় যে টিউমারটা যত বেশি গ্রো হয়ে যাবে, হ্যাঁ, যত বেশি ছড়ায় যাবে সারা বডিতে তখন এটার ট্রিটমেন্ট এক্সপেন্সিভ হতে থাকে, তাই না? যত দেরি হবে ট্রিটমেন্ট তত বেশি এক্সপেন্সিভ হতে থাকে কারণ অনেক ধরনের থেরাপি দিতে হয় এবং লেট স্টেজে যেই ধরনের থেরাপিগুলি দিতে হয় এখন যেই থেরাপিগুলি আসতেছে এগুলো ভেরি ভেরি এক্সপেন্সিভ, তাই না? হুম, কিন্তু দেখা গেছে যে আমি যদি আর্লি স্টেজে এটা ডিটেক্ট করতে পারি আমার কিন্তু শুধুমাত্র যে শুধু সার্ভাইভাল রেট মানে হচ্ছে যে আমার লাইফ স্প্যান আমি অনেক বেশি বাড়াতে পারি ব্যাপারটা এরকম না। আমার খরচও অনেক কমে যায়। আমার বেঁচে থাকার সময়টাও অনেক, অনেক বেড়ে যায়। সো এটা অনেক দিক থেকে বেনিফিশিয়াল এবং শুধুমাত্র এটাই না। এটা দেখা গেছে যে আমাদের ইকোনমিক সিস্টেমের উপরে অনেক ধরনের বার্ডেন তৈরি হয় যখন লেট স্টেজে ইয়ে হয়। কারণ দেখা গেছে যে আমাদের হসপিটাল গুলোতেও তো অনেক ধরনের বার্ডেন তৈরি হয় যারা, তাই না? এক্সাক্টলি। হুম, হুম, সো অ্যাম এখন এই এই সেন্স থেকেই আসলে এই গবেষণাটা এগিয়ে নিয়ে যাওয়া এবং এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা গ্লোবাল সাউথ পপুলেশন যারা আছে আরকি, তাই না? এদেরকে টার্গেট করবে আরকি। হ্যাঁ? এদের জন্য এটা সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবে। এখন আম আমরা যেটা দেখি যে উন্নত দেশগুলি তো আসলে আম ওদের ওদের একটা আ বিশেষ করে আমি বলব যে আমেরিকাতে হয়তো লিমিটেড আম আ কিন্তু যেমন কানাডা, ইউকে এবং অস্ট্রেলিয়াতে ওদের ইউনিভার্সাল মেডিকেয়ার সিস্টেম আছে। তো ওদের অনেকটা পোরশন ওদের এই মেডিকেয়ার সিস্টেম কভার করে আরকি, তাই না?
আমেরিকাতেও ইন্স্যুরেন্স কিছুটা কাভার করে। তারপরে দেখা গেছে যে 65 এর পরে হয়তো মেডিকেড কাভার করে, তাই না? চিকিৎসার অনেক বড় একটা খরচ কাভার করে। তো এখন দেখা যায় যে এই কিন্তু আমাদের বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রি বা সারা ওয়ার্ল্ডে অন্য জায়গায় তো এই সিস্টেম নাই, যেটা তখন আমার কি হয়, আমার আমার সারা জীবনের দেখা গেছে যে স- যত সম্পদ আছে সবকিছু বিক্রি করে মানুষ শেষ চেষ্টা করে, এবং তারপরও দেখা গেছে যে আসলে আলটিমেটলি সুফল পায় না, তাই না? সো হুম, ওই চিন্তা থেকেই আসলে কিন্তু গ্লোবাল সাউথ পপুলেশনকে টার্গেট করে এই ধরনের একটা টেস্ট ডেভেলপ করার চেষ্টা। এবং এটা শুধু এটা সারা ওয়ার্ল্ডেই এই ধরনের অনেক জায়গা থেকে অনেক মানুষ আমার মতো অনেক গবেষকরা এই চেষ্টা করে যাচ্ছেন। তো কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি মনে করি যে যতগুলো টেস্ট এখন এখন পর্যন্ত এই ধরনের মাল্টি ক্যান্সার টেস্ট বা ইউনিভার্সাল ক্যান্সার টেস্ট নিয়ে যারা কাজ করতেছে, আমি মনে করি যে আমাদের মিথেলস্কেপ টেস্টটা এখন পর্যন্ত আম, একেবারে স- মানে সবচেয়ে সস্তা বা একেবারে ডেভেলপিং কান্ট্রির জন্য উপযুক্ত একটা টেস্ট। অন্যান্য আরো অনেকগুলো টেস্ট আছে যেগুলো কিন্তু মানে এখন পর্যন্ত টেস্টগুলো কোনোটাই মানে মার্কেটে আসেনি। এই ধরনের মাল্টি ক্যান্সার টেস্ট বা ইউনিভার্সাল ক্যান্সার টেস্ট এই অনেকগুলো কোম্পানি কাজ করতেছে এগুলো নিয়ে। কিন্তু আমি মনে করি যে আমাদের টেস্টটাই হচ্ছে আম, এই একদম ডেভেলপিং কান্ট্রির জন্য একদম উপযুক্ত, কারণ এটা অনেক কম খরচে এই ধরনের টেস্টটা করা সম্ভব, এবং এটা বাজারে আসলেও এটার খরচ অন্যান্য টেস্টগুলোর তুলনায় অনেক কম হবে। সো আমি মনে করি যে এই ধরনের টেস্ট যদি আসে এবং এটা যদি আমাদের বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে যেটা হবে যে আহ, মানে অনেক সহজেই মানুষজন এই টেস্টটা করতে পারবে, অনেক কম খরচে করতে পারবে। হ্যাঁ, এবং নিজের টাকা দিয়ে করতে পারবে, তার ওই যে গভর্নমেন্টের মানে ইন্স্যুরেন্স, মেডিকেয়ার এই ধরনের কোনো একটা হুম, হুম। সিস্টেমের জন্য ওয়েট করতে হবে না আর কি। হ্যাঁ, সো এইটাই হচ্ছে মূলত মানে সবচেয়ে ভালো দিক আমি মনে করি এই টেস্টের। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভাই এটার একটা ফলো আপ কোয়েশ্চেন। আপনি তো বললেন যে এটা হচ্ছে আপনার অফকোর্স সাশ্রয়ী হবে। এটা মানে একদম অনেক লো লেভেল লাইফ যা লিড করা তারাও করতে পারবে। আপনার কি ধরেন একটা বল পার্ক আইডিয়া দিতে পারবেন যে আসলে এই টেস্টে কত খরচ হতে পারে আনুমানিক? মানে এটা ধরেন আপনি এটা বলছেন সাশ্রয়ী কিন্তু কত হতে পারে হ্যাঁ, আনুমানিক? এইটা নিয়ে আমি যে কোম্পানিটা এটা আসলে ট্রায়ালে দিচ্ছে ওরা একটা কাজ করতেছে। আম, ওদের ফাইন্যান্সিয়াল মডেল তৈরি করতেছে কত টাকার মধ্যে এটা আনা যায় আর কি। বাট এটা তো কোম্পানির পলিসির উপর ডিপেন্ড করবে ওরা প্রাথমিকভাবে এটা মার্কেটে কত টাকায় আনবে আর কি। হুম। তো এটা প্রথমে হয়তো ইউএস এর মার্কেটে আসবে একটা টেস্ট হিসেবে। প্রথমে যখন আসবে তখন হয়তো এটার দামটা একটু বেশি থাকতে পারে, কারণ এটা আমি আগে বলে নিচ্ছি এই কারণে যে আমি হয়তো এখন বললাম যে এই টেস্টটা মানে $100 এর মধ্যে থাকবে, কিন্তু পরে দেখা গেল বাজারে আসলো $300, হ্যাঁ, বা $400, তখন হয়তো অনেকে বলবো যে না তুমি তো আসলে ঠিক বলোনি। কিন্তু যেটা হয় আর কি, এখন মার্কেটে একটা মাত্র টেস্ট যেটা এফডিএ এর একটা আম, মানে লিমিটেড ল্যাবরেটরি ডেভেলপ টেস্ট বলে আর কি। এই 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 স্কিমের আন্ডারে একটাই মাত্র টেস্ট আছে, এই ধরনের একটা মাল্টি ক্যান্সার টেস্ট। সেটার দাম হচ্ছে $1000, হ্যাঁ, পার টেস্ট। সো প্রতিটা টেস্ট $1000 লাগে আর কি। তো এইটা আহ, তো আমাদের কোম্পানির এটা কি টার্গেট। ভাইয়া ইন্স্যুরেন্স মানে যে কাভারেজ দেয় তারপর আউট অফ পকেট দিতে হয় নাকি এটা না, না, টোটাল এটা কস্ট? এখনো ইন্স্যুরেন্স কাভারেজ দেয় না। হ্যাঁ, এটা এখনো ওভার দেয় না। আচ্ছা, না, এখনো ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে আসে নাই। এটা জাস্ট একটা লিমিটেড স্কেলে ওরা আনছে যে ট্রায়াল বেসিসে। হ্যাঁ, বুঝতে তো পারছি। যেমন এই ট্রায়াল বেসিসে আমাদের টেস্টটাও আসবে। হ্যাঁ, হুম, হুম। আমাদের ট্রায়ালটা যখন সাকসেসফুল হবে, মানে ইনিশিয়াল ট্রায়াল ক্লিনিক্যাল ট্রায়ালটা যখন সাকসেসফুল হবে, তখন আমরা মানে চেষ্টা করতেছি যে 2017 বা 2018 এর মধ্যে এই টেস্টটাকে মানে এই ল্যাবরেটরি ডেভেলপ টেস্ট হিসেবে আমরা আমেরিকান মার্কেটে আনবো। তখন হয়তো দাম হতে পারে $400 বা $300। এটার একটা কারণ আছে, সেটা আমি পরে ব্যাখ্যা করতে পারি। বাট কিন্তু এটা যখন আলটিমেটলি বাংলাদেশের মতো মার্কেটে আসার উপযুক্ত হয়ে যাবে, তখন হয়তো এটার দাম হয়ে যাবে
আমি মনে করি $50 to $100 এর মধ্যে। এটা হুম, কারণ হচ্ছে কারণ এই টেস্টটার আম মানে কস্ট, অ্যাকচুয়াল কস্ট কিন্তু ইটস নট দ্যাট বিগ। হুম? সো দ্যাটস ওয়াই এটা যখন আম মানে ম্যাসিভ স্কেলে সারা ওয়ার্ল্ডে বা বিভিন্ন জায়গায় ডেভেলপিং কান্ট্রিতে যাবে, তখন এটার কস্ট অনেক কমে আসবে। ইনিশিয়ালি হয়তো কস্ট কিছু বেশি রাখবে কোম্পানি তাদের আম মানে আল্টিমেট R&D কস্ট কে অ্যাকোমোডেট ডেভেলপমেন্টাল করার জন্য। R&D কস্টটা হ্যাঁ, বাট R&D বাট কস্ট। বাট এভরি টেস্ট প্রোডাকশন কস্ট হয়তোবা তত বেশি না। হ্যাঁ, এক্সাক্টলি। প্রত্যেকটা টেস্টে প্রোডাকশন কস্ট ভেরি লো। হ্যাঁ? তো ওই আচ্ছা, R&D আচ্ছা। কস্ট কে ইনিশিয়ালি কভার করার জন্য ইনিশিয়ালি হয়তো ওরা বুঝতে কিছুটা পারছি। বেশি রাখতে পারে। বাট ইন দ্য ফিউচার যখন এটা টোটালি FDA অ্যাপ্রুভড টেস্ট হিসাবে হুম, বাজারে হুম। চলে আসবে, তখন it will I believe it will be somewhere around $50 to $100. হ্যাঁ? তাহলে ভাইয়া একটা follow-up কোয়েশ্চেন হচ্ছে যে উম বাংলাদেশের আপনি যেটা বললেন যে আসলে বাংলাদেশের মতো স্বল্পোন্নত স্বল্প আয়ের দেশগুলোর কথা চিন্তা করেই এ ধরনের প্রি-স্ক্রিনিং টেস্ট গুলো অনেক কার্যকরী হবে এবং আমাদের এই ক্যান্সার মোকাবেলার জন্য ক্যান্সার পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য আমার মনে হয় যে এটা একটা বিশাল বড় আ একটা কাজ হবে। কিন্তু আপনার আমেরিকাতে এখন যে ট্রায়ালে আছে, এই ট্রায়াল থেকে বাংলাদেশে এটা আমরা কবে নাগাদ পেতে পারি? বা আ যখন আপনি যেহেতু বললেন যে যখন মাস প্রোডাকশন হবে, সারা ওয়ার্লড ওয়াইড এ যাবে, তখন কস্টটাও কমে আসবে। সো এরকম একটা কস্ট ব্যালেন্স করে আমাদের দেশে আমরা কবে নাগাদ এটা সুফল পেতে পারি বলে মনে হয়? এখন এটা ডিপেন্ড করে আসলে, হ্যাঁ? হুম, অ্যাম হুম। ডিপেন্ড করে কি এগুলোর অনেক ধরনের রেগুলেটরি ইস্যু আছে। অ্যাম তো রেগুলেটরি ইস্যুটা হচ্ছে এবং এটা এটা ডিপেন্ড করে আম মানে বাংলাদেশের যারা এই এ মানে কাজ করে রেগুলেটরি বিভিন্ন আম ইস্যু নিয়ে কাজ করে তাদের উপরে ডিপেন্ড করে। এখন এটা ২ ভাবে আনা যায়, হ্যাঁ? One process is the usual process that company is doing, হ্যাঁ? হুম, হুম। That is like the standard process. So standard process টা হচ্ছে কোম্পানিটা ট্রায়ালটা করবে। ট্রায়াল করার পর ট্রায়াল যখন সাকসেসফুল হবে তারা তখন FDA এর কাছে যেটা আম ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকার FDA এর কাছে ওরা ইয়ে করবে, এপ্লাই করবে যে তাদের এটা কি বাজারে ওই যে যেটা বললাম যে এলডিটি টেস্ট হিসাবে বাজারে ওরা আনতে পারবে কিনা। তো সেটা যখন হয়ে যাবে তখন তারা আবার এর মধ্যে এফডিএ অ্যাপ্রুভাল এর জন্য ইয়ে করবে আরকি, এপ্লাই করবে। এখন এফডিএ অ্যাপ্রুভাল এর প্রসেসটা অনেক লম্বা, হ্যাঁ? এখন এক্সাক্টলি। যেমন হচ্ছে যে এটা তো আসলে এবং এ এ এ এইটার জন্য ম্যাসিভ ওরা মানে চেক পয়েন্ট আছে তো ওদের। হুম, ও হুম। ও সবগুলো ওরা মিট করতে অনেক সময় লাগে এবং নট জাস্ট ইটস ফর আস, হ্যাঁ? হুম, ইটস ফর হুম। এভরিওয়ান। এটার কারণ হচ্ছে যে ওরা ডেফিনিটলি এমন একটা টেস্ট বাজারে ছাড়বে যেটা সবার জন্য উপকারী হবে, সেইফ হবে, তাই না? সো হুম, হুম। এবং অন্যান্য কোম্পানিগুলোও কিন্তু ঠিক একই প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। এবং গ্রেইল যে ল্যাবরেটরি ডেভেলপ টেস্ট যেটা এখন বললাম যে ওরা লিমিটেড স্কেলে আছে, ওরাও কিন্তু এফডিএ অ্যাপ্রুভাল এখনো পায় নাই, হ্যাঁ? আচ্ছা। যদিও ওদের টেস্টের দাম $১,০০০, ওরা অনেকদিন ধরেই কাজ করতেছে। আমি কথাও বলেছি ওদের একজন আমি যখন নিউ ইয়র্কে ছিলাম আরকি ওদের একজন কোম্পানি গ্রেইলের একজন আম এক্সিকিউটিভ এর সাথে বলল যে আসলে ইটস ভেরি টাফ প্রসেস। বাট ইভেনচুয়ালি ইট উইল হ্যাপেন। হ্যাঁ? এটা নয় যে হুম, এটা পসিবল না। ইভেনচুয়ালি ইট উইল হ্যাপেন। তো স্ট্যান্ডার্ড প্রসেস যেটা হয় এফডিএ অ্যাপ্রুভাল যখন হয়ে যায়, তো হুম, এখন হুম। যেহেতু যেমন এফডিএ এর অ্যাপ্রুভাল বা ইউরোপিয়ান যে রেগুলেটরি অথরিটি আছে, হ্যাঁ? হুম, হুম। এই ২ টা যখন অ্যাপ্রুভ হয়ে যায় কারণ এদের তো আম মানে কি বলবো যে অ্যাকসেপ্টেন্স রেট অনেক ভালো। হ্যাঁ? আর এদের পপুলেশনটাও হিউজ। কারণ ইউএসএ একটা ভেরি লার্জ পপুলেশন আছে। আবার ইউরোপিয়ান একটা লার্জ পপুলেশন আছে এবং এদের অ্যাকসেপ্টেন্স ও ভালো। এই ২ আচ্ছা। জায়গা থেকে যখন অ্যাপ্রুভালটা চলে আসে, হ্যাঁ? তখন যেটা হয় কি সারা ওয়ার্লডে অন্যান্য যারা যেমন বাংলাদেশের বা থার্ড ওয়ার্ল্ড বা ডেভেলপিং কান্ট্রি রেগুলেটরি অথরিটি গুলো আসলে ওরা আসলে তো ওই ধরনের তেমন একটা আম চেকআপ বা ওই ইয়ে করে না। ওরা যেটা করে যে ওই এফডিএ অ্যাপ্রুভাল আছে কিনা they just follow that. যদি হুম, হুম, এফডিএ হুম, অ্যাপ্রুভাল হুম। পেয়ে যায় ওরা বলে যে না that's okay for our country. জাস্ট আমাদের কান্ট্রি পার্সপেক্টিভ এ হয়তো ২-১ টা জিনিস ওরা চেক করে। বাট মেজর চেকটা হয় যে আসলে এফডিএ অ্যাপ্রুভাল বা ইউরোপিয়ান রেগুলেটরি কমিশনের অ্যাপ্রুভাল আছে কিনা। ওটা অ্যাপ্রুভাল থাকলে ওরা বলে যে না that's fine we can apply this to our country. হ্যাঁ? তো আন্ডারস্টুড। তখন আমাদের বাংলাদেশের রেগুলেটরি অথরিটি আম মাধ্যমে এটা অ্যাপ্রুভাল পেয়ে তারপরে এটা মার্কেটে আসবে। এটা হচ্ছে ইউজুয়াল প্রসেস। বাট দ্যা প্রবলেম ইস দ্যাট উইল টেক লং টাইম। হ্যাঁ? আচ্ছা, এখন আচ্ছা।
কারণ হচ্ছে যে সবগুলো প্রসেসের মধ্যে দিয়ে আসবে, আসার পরে এটা বাংলাদেশে আসতে হয়তো দেখা গেছে যে ৭-৮ বছর লাগতে পারে, তাই না? আচ্ছা। কারণ তো এফডিএ অ্যাপ্রুভাল ভাইয়া পেতে 5 হ্যাঁ, ইয়ার্স হ্যাঁ। লাগতে পারে। কিন্তু আরেকটা প্রসেস আছে কিন্তু। হ্যাঁ? আচ্ছা। আরেকটা প্রসেস হচ্ছে যেটা অনেকে করে। হ্যাঁ? সেই প্রসেসটা হচ্ছে যে বাংলাদেশ কোনো হসপিটাল বা বাংলাদেশের কোনো আম অ্যা বা গভর্নমেন্ট হসপিটাল হোক, প্রাইভেট হসপিটাল হোক, হ্যাঁ? বা কোনো অর্গানাইজেশন হোক, তারা যদি এটাকে ওদের হসপিটাল সিস্টেমে এই হুম, ধরনের হুম। টেস্টটাকে ওরা যদি আম মানে কি বলে যে টেস্ট করতে চায়, হ্যাঁ? তাদের সিস্টেমের মধ্যে যেকোনো রোগী আসার পরে আমি এই টেস্টটা করব। হ্যাঁ? অ্যাজ পার্ট হুম, অফ হুম। দ্য ট্রায়াল ওদের এথিক্যাল অ্যাপ্রুভাল থেকে শুরু করে ওই জিনিসগুলো ওদের নিতে হবে। হ্যাঁ? অ্যাপ্রুভাল থেকে বুঝতে শুরু করে পারছি। ওরা যদি বলতে চায় যে না এটা একটা আম it's something like a clinical trial. It's not a হুম, হুম, trial, হুম, it's an হুম। actual test, but the authority has to approve that, take within the proper process যদি তারা এটা করতে চায়, তারা কিন্তু এটা যে কারোর সাথে করতে পারে। বাট আচ্ছা, এটা আচ্ছা। হয়তো মানে আফটার এ সাকসেসফুল ট্রায়াল যখন কোম্পানি এই জিনিসটাকে ট্রায়ালের মাধ্যমে সাকসেসফুল হবে তখন তারা চাইলে বাংলাদেশে কোনো একটা হসপিটাল হোক, বাংলাদেশে প্রাইভেট কোনো একটা অর্গানাইজেশনের সাথে কমিউনিকেট করে তারা বাংলাদেশে এই জিনিসটাকেও ইমপ্লিমেন্ট করতে পারে। এটা হচ্ছে আরেকটা প্রসেস। হ্যাঁ, বাট হুম, 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 তখন হুম। এটা কিন্তু ওই যে বাজারে যে কেউ গিয়ে টেস্ট হিসেবে মানে ডাক্তার রিকগনাইজ করবে সেইভাবে হবে না। হয়তো হসপিটালে যখন কেউ আসবে তখন সে এই টেস্টটার মধ্যে দিয়ে যেতে পারবে। ব্যাপারটা এইভাবে বুঝতে করা পারছি। যায়। তখন এটা ফাস্টার হবে। তখন এটা হয়তো হুম, হুম। ওই যে ট্রায়ালটা শেষ হওয়ার পরেই এই যে এখন যে আমাদের ট্রায়ালটা চলতেছে যেটা হয়তো নেক্সট 1 to 2 ইয়ার্স এর মধ্যে শেষ হবে। এই এরপরেই এটা ইমপ্লিমেন্ট করা পসিবল। হুম? বুঝতে পারছি। তো ভাই এই কনটেক্সট এ একটা কোয়েশ্চেন হচ্ছে যে উম আমরা তো দেখতে পাচ্ছি যে ইন 10 ইয়ার্স অর মানে খুবই কাছে 2030 এর মধ্যেই আমাদের দেখা যাবে যে অনেক মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশের জন্য বলা হচ্ছে যে এটা একটা ক্যান্সার বিপর্যয়। তো এরকম পরিস্থিতিতে ক্যান্সারের একটা তো হচ্ছে যে আর্লি স্ক্রিনিং বা টেস্ট। এছাড়াও তো আসলে আরো অনেক কিছু আছে। রেগুলার টেস্টিং, মেইনটেন্যান্স, বিভিন্ন থেরাপি, কেমোথেরাপি, আয়োডিন থেরাপি বা তারপর হচ্ছে রিকভারি। এই যে পুরো বিষয়টা, এটা তো আসলে একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার, একটা ডেভেলপমেন্ট দরকার। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আসলে ইভেন মানে ক্যান্সার স্পেশালিস্ট বা অনকোলজিস্টই আছে আসলে অনেক কম। আর অন্যান্য ফ্যাসিলিটিসও আসলে অনেক কম। এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ আপনি আপনি একটু একটা জিনিস বললেন যে বাংলাদেশেরও অ্যাপ্রুভাল অথরিটি থাকে বা বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে যারা হয়তোবা প্রোঅ্যাক্টিভলি এই জিনিসটাকে অনেক আগে থেকে নিয়ে আসতে পারে বা এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনি একজন আ এই ফিল্ডের একজন এক্সপার্ট হিসেবে বাংলাদেশকে আম কামিং ডেইজ এর জন্য নিয়ার ফিউচার এর জন্য যে প্রস্তুতিটা দরকার, সেই অবকাঠামোগত যে ডেভেলপমেন্টটা দরকার, এই ব্যাপারে যদি আপনি আমাদের একটা কাইন্ড অফ দিক নির্দেশনা টাইপের দেন যে বাংলাদেশ কি করতে পারে? কিভাবে প্রস্তুতি নিতে পারে? আসলে কোন জিনিসগুলো বাংলাদেশকে এক্সেলারেট করা উচিত বা মাথায় রাখা উচিত এই মুহূর্তে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য? না আসলে যেটা হচ্ছে কি আম আ যেহেতু অনেক ধরনের আম মানে কি বলে যে আমাদের অনেক ধরনের লিমিটেশন আছে। যেটার কারণে অনেক কিছুই হয়তো আমাদের দেশে আসতে অনেক দেরি হয়, তাই না? ডেভেলপিং কান্ট্রি হিসেবে অনেক ধরনের প্রবলেম আছে। অনেক ধরনের থেরাপি গুলো তো অনেক মানে দেরিতে হয়, আসে। আর এগুলো এত এক্সপেনসিভ দেখা গেছে যে এই জিনিসগুলো আমাদের সিস্টেমে আ আনাটা খুব ডিফিকাল্ট। তাই না? বিশেষ করে লেট স্টেজ ট্রিটমেন্ট যেগুলো হুম, ধরা হুম, যায় ইমিউনোথেরাপি বা CAR-T সেল থেরাপি, হ্যাঁ? এই ধরনের তো অনেক ধরনের থেরাপি আছে অ্যাপার্ট ফ্রম দ্য রেগুলার কেমো অ্যান্ড রেডিয়েশন। আমরা তো হুম, হুম, কেমো হুম, অ্যান্ড রেডিয়েশন এর উপরই মোস্টলি ডিপেন্ডেন্ট। বাংলাদেশে এই ধরনের ট্রিটমেন্ট হয়। তারপরেও এগুলো দেখা গেছে এগুলো তো অনেক কস্টলি। হ্যাঁ? আ হুম, কেমো রেডিয়েশন দিয়ে তারপরে হয়তো সার্জারি করে টিউমার আম মানে কাট করে তারপরে হয়তো করে। কিন্তু এর বাইরেও অনেক ধরনের থেরাপি আছে যেগুলো দিয়ে হয়তো লাইফ স্প্যানটাকে বাড়ানো যায়। হ্যাঁ? এখন অনেক ধরনের মানে কি বলে যে থেরাপি আম মানে ওয়ার্লড এ এফডিএ অ্যাপ্রুভাল পাচ্ছে। স্পেসিফিক আম
টাইপ অফ ক্যান্সারের উপর ডিপেন্ড করে অনেক হুম, ধরনের হুম। থেরাপি আসতেছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এগুলো যেহেতু এই থেরাপিগুলি অনেক এক্সপেনসিভ, বাংলাদেশে এগুলোর ইমপ্লিমেন্টেশনটা ডিফিকাল্ট। এবং এইগুলো দেখা গেছে যে সেই ইনফ্রাস্ট্রাকচারও আমাদের নাই, সেই এক্সপার্টও আমাদের নাই। তো এটা আসলে তো একটা ম্যাসিভ স্কেলের আম আ মানে ইমপ্লিমেন্টেশন দরকার। এবং অনেক ক্ষেত্রে এটা যে একেবারে গভর্নমেন্ট বেসড এ হইতে হবে ব্যাপারটা তা না। প্রাইভেট প্রাইভেট আম আচ্ছা। এন্টারপ্রেনিউরশিপ বা এই ধরনের স্কেলেও এই ধরনের এটা করা সম্ভব আরকি। হ্যাঁ? তো আমি মনে করি যে আম আ আর্লি ডিটেকশন ইস ওয়ান ওয়ে। এই ধরনের হুম, কোনো হুম। কিছু আসলে যেটা এই কস্ট গুলিকে মিনিমাইজ করবে, আমাদের বিপর্যয়টাকে আ অনেকটাই মিনিমাইজ করতে পারবে। আর আচ্ছা, আরেকটা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে যেটা হয় আরকি, হ্যাঁ? এইটার ব্যয়টাকে আসলে আ মিনিমাইজ করাটা ভেরি, ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ? আচ্ছা। কারণ এটা কিন্তু ইটস নট জাস্ট এ প্রবলেম অফ ডেভেলপিং কান্ট্রি। ইটস অলসো এ প্রবলেম অফ ডেভেলপড কান্ট্রি অ্যাজ ওয়েল। কারণ এখানে অনেক কিছু কাজ করে। কারণ ফার্মাগুলি যারা এই ধরনের টেস্ট গুলো নিয়ে আসে, এই ধরনের থেরাপি গুলি আনে না, এরা ইনিশিয়ালি এটা এত এক্সপেনসিভ ভাবে করে, এই থেরাপি গুলি মানে এক্সপেন্স এত বেশি রাখে যে ইভেন ডেভেলপড কান্ট্রির জেনারেল পপুলেশন এর জন্য কিন্তু আম মানে এফোর্ড করাটা অনেক আম মানে ডিফিকাল্ট হয়ে যায় আরকি। সো আচ্ছা। এই জায়গাটাতে আমার মনে হয় এখনো আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টটা আম মানে এটা এখনো দিস ইজ স্টিল ফর রিচ পিপল, হ্যাঁ? এই ধরনের লেট স্টেজের যে থেরাপি গুলো। এইটার ক্ষেত্রে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিতে পারে আমি মনে করি স্লোলি। এবং এই ইনিশিয়েটিভ গুলি আস্তে, আস্তে যেসব টেস্ট গুলো আম মানে অলরেডি বাজারে কিছুটা এস্টাবলিশড হয়ে গেছে, এই জিনিসগুলিকে আমাদের গভর্নমেন্ট হয়তো কিছুটা মানে কি বলে যে সাবসিডি দিয়ে এগুলোকে নিয়ে আসতে পারে। আচ্ছা। ডিপেন্ড করে গভর্নমেন্টের মানে কি বলে যে ওর কতটা ইচ্ছা আছে এই জায়গাটাতে ফোকাস করার। এক্সাক্টলি। এখন এটা যদি হুম, হুম। একটা ম্যাসিভ স্কেলের বিপর্যয় হয় তাহলে ডেফিনিটলি আমি মনে করি গভর্নমেন্ট সেদিকে ফোকাস করা উচিত। তাই না? এই ধরনের হুম, কিছু, কিছু থেরাপিকে যেমন ইন্ডিয়া যেটা কিছু, কিছু স্কেলে করতে পারছে। হ্যাঁ? ইন্ডিয়াতে হুম, কিন্তু হুম। কিছু, কিছু এই ধরনের থেরাপিগুলির কস্ট অনেক কম কম্পারেটিভলি হুম, হুম, বাংলাদেশের হুম, হুম। তুলনায়। সো ওরা হয়তো দেখা গেছে যে ওদের R&D ফেসিলিটিস আছে। বায়োসিমিলার প্রোডাক্ট ওরা তৈরি করতে পারে যেটা কিন্তু সারা ওয়ার্লড এ এখন হচ্ছে যে ওই যে বায়োসিমিলার তৈরি করা আরকি। সো হুম, হুম, অনেকগুলো হুম। বায়োসিমিলার প্রোডাক্ট যদি বাংলাদেশে তৈরি হয়, এগুলো তখন হয়তো কস্টটা ওইভাবে কমে যায় আরকি। সো এবং কি পার্সোনালাইজড মেডিসিন বা পার্সোনালাইজড থেরাপির কিছু ব্যাপার যদি আরো বাংলাদেশে আনা যায়, তখন হয়তো এটার কস্টটা হুম, আরো হুম, কিছু হুম। কমবে। হ্যাঁ? যে একেবারেই মানে এখন যে ধরনের কিছু, কিছু টেস্ট হয়, আম যেমন যেমন লাং ক্যান্সারের ক্ষেত্রে কিছু, কিছু স্পেসিফিক মিউটেশন আছে। হ্যাঁ? তো এই হুম, মিউটেশন হুম। গুলো টার্গেটেড থেরাপি আছে ওই মিউটেশন গুলোকে কারেক্ট করার জন্য। তাই না? সো হুম, এই ধরনের এই পার্সোনালাইজড মেডিসিন এখন আমরা তো দেখা গেছে যে যদি ওই মিউটেশনটা না জানি আমরা হয়তো কেমো রেডিয়েশন দিয়ে লাং এর টিউমারটাকে মানে ডিস্ট্রয় করার চেষ্টা করব। তাই না? কিন্তু ইফ আই নো দ্যাট দেয়ার ইস এ স্পেসিফিক মিউটেশন তখন কি হয় যে ডিটেকশন এর স্টেজেই কিন্তু ওই যে জিনোম সিকোয়েন্সিং করে ওই মিউটেশন প্রোফাইলটা বের করা যায়। সেটার এগেইনস্ট এ টার্গেটেড থেরাপি আ করা যায়। এই জায়গাগুলিতে আমাদের এখনো অনেক ধরনের ল্যাকিংস আছে। হুম। আমার মনে হয় বাংলাদেশে কিন্তু এখনো জিনোম সিকোয়েন্সিং ফেসিলিটিস ও ওইভাবে নাই বা পার্সোনালাইজড থেরাপির যেই ফেসিলিটিস গুলো আছে এইগুলোরও অভাব আছে। যে আমি যে একটা পেশেন্ট আসলো আমার কাছে, আমি যদি আম যেমন এই জিনিসটা আমি বাংলাদেশে করার ট্রাই করেছিলাম আসলে। যে পার্সোনালাইজড থেরাপির আ হুম, কিছুটা হুম। এগিয়েছিলাম। পরে কোভিড আসার কারণে এটা আর হয় নাই আরকি। হুম, হুম। পরবর্তীতে যে একজন পেশেন্টের টিস্যু নিবো, নিয়ে টিস্যুটাকে সিকোয়েন্সিং করব। সিকোয়েন্সিং করে দেখব তার মিউটেশনাল প্রোফাইল কি আছে। তার হুম, হুম, কোন, হুম। কোন স্পেসিফিক মিউটেশন এটার এগেইনস্ট এ কোন ড্রাগ আছে কিনা। হ্যাঁ? এটার এগেইনস্ট এ কোন থেরাপি আছে কিনা। এবং সেই থেরাপিটাই তাকে সাজেস্ট করবে ইনস্টিড অফ জাস্ট জেনারেল থেরাপি। রাইট? সো এই জায়গাটাতেও আমাদের ইনফ্রাস্ট্রাকচার এর অনেক মানে অভাব আছে আরকি। সো এই যে এই কিছু, কিছু জিনিসগুলিকে পার্সোনালাইজড থেরাপি ফোকাস যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায়, I think that will be a very good idea. বুঝতে পারছি। তো ভাইয়া আপনার যে আবিষ্কারটা এটা তো আসলে বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় এসেছে, অনলাইনে আপনার সাড়া মিলেছে এবং মানে বাংলাদেশের
লিস্ট অনেক মানুষই জানে আপনার এই আবিষ্কারটা সম্পর্কে। বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে বা এরকম কোনো রেসপন্সিবল পার্টির পক্ষ থেকে কি আপনার সাথে কোনো ধরনের কনট্যাক্ট করা হয়েছে যে আপনার মতো একজন এক্সপার্ট, ক্যান্সার বিষয়ক একজন এক্সপার্ট তাদের কথাগুলো আমরা শুনি বা তাদের কথার উপর বেস করে আমরা কোনো প্রস্তুতি নেই বা এরকম কোনো ইনিশিয়েটিভ কি আপনার মনে হয় বাংলাদেশ থেকে আছে বা থাকে? এইটা মানে আমি বলবো মানে একেবারে যে নাই বা ছিল না ব্যাপারটা তা না। আবার আচ্ছা। বলব যে একেবারে খুব বেশিও যে ছিল ব্যাপারটা তা না। যেমন এটা আসলে আমি নিজেই ইনিশিয়েটিভ নিয়েছিলাম কিছু, কিছু জায়গায়। হুম, 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 হুম। বিশেষ করে 2019 এ আমি যখন বাংলাদেশে আসি, 2020 তে 19 এবং 2018-19 এই টাইমটাতে আরকি। আমি কিন্তু বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল যেটা বিএমআরসি, হ্যাঁ? আচ্ছা, মেডিকেল আচ্ছা। রিসার্চ কাউন্সিলের অনেকের সাথে আমরা কথা বলেছিলাম। বাংলাদেশে যে ক্যান্সার ইনস্টিটিউট আছে হুম, ইয়েতে হুম। মহাখালীতে, হ্যাঁ? হুম, হুম, হুম। ক্যান্সার হসপিটাল যেটা আছে মহাখালীতে। ওটার যে ডিরেক্টর আছেন উনার সাথে আমাদের অনেকগুলো মিটিং হয়েছিল। আম আমরা আস্তে, আস্তে কিভাবে এই জিনিসটাকে আম মানে এই ধরনের আমাদের টেস্টটাকেও আনা যায় অথবা এই যে পার্সোনালাইজড থেরাপির যে বিষয়টা, এই জিনিসগুলিকে বাংলাদেশে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। এই ব্যাপারগুলো নিয়ে আমাদের অনেক কথা হয়েছিল, অনেক আলাপ হয়েছিল। আম কিন্তু পরবর্তীতে যেটা হয় যে কোভিড আসার কারণে অনেক কিছু মানে অনেক দিকে ইয়ে হয়ে যায় আরকি ডাইভার্টেড হুম, হয়ে যায়। হুম। হুম, হুম। ডাইভার্ট হয়ে যাওয়ার কারণে ওই জিনিসগুলো হয় না। বাট ওই ধরনের স্কেইলে হয়তো আসে নাই। আম যেমন ঢাকা মেডিকেল কলেজের থেকে আমাকে ইনভাইট করেছিল যে ওখানে গিয়ে কথা বলার জন্য ডাক্তারদের সাথে। ওইটা সময়ের অভাবে হয় নাই। বাট ক্যান্সার ইনস্টিটিউটের সাথে আমরা কথা বলেছি। ওইখানকার ডাক্তারদের সাথে কথা বলেছিলাম যে আমরা আসলে এখানে কি করতে পারি। বাট এই টেস্টটাকে আসলে কিভাবে ইয়ে করা যায়, ইমপ্লিমেন্ট করা যায় সেটার পরবর্তীতে আম আগাই নেই। হ্যাঁ? হুম, হুম। এবং ওই ধরনের ইন্টারেস্টও আসলে আ হয় নাই। হ্যাঁ? তৈরি হয় নাই। বা আ আমি যেটা বলব যে তৈরি ইন্টারেস্টটা হয়ে থাকলেও সেটা হচ্ছে আম আ এম ওই ধরনের জায়গা থেকে হয় নাই ইন্টারেস্টটা, যারা আসলে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে। যাদের এই ধরনের এবিলিটি আছে বা যাদের অথরিটি আছে। তারা বুঝতে হয়তো পারছি। তাদের কাছ থেকে ওই অ্যাকশনটা আসে নাই। তো আমি নিজে গিয়ে হয়তো নিজের পার্সোনাল আম আ কি বলে যে বিভিন্ন যাদের সাথে যোগাযোগ আছে, হ্যাঁ? পার্সোনাল হুম, হুম। লেভেলে যাদের সাথে কমিউনিকেট করেছি তাদের মাধ্যমে কিছু, কিছু জায়গায় কাজ করার চেষ্টা করেছি। It was okay at the time it was going ahead but due to COVID then it didn't really বুঝতে work. পারছি। আবার হয়তো একসময় যখন মানে এখন হুম, টেস্ট হুম। যেহেতু এটা আরো অ্যাডভান্স লেভেলে যাচ্ছে তখন হয়তো এটা পসিবল হবে। বাট আমি মনে করি যে it will be difficult from my side হুম, to implement um বুঝতে পারছি। it someone from Bangladesh should come and take বুঝতে the পারছি। lead. আমাদেরও আগায় আসতে হবে। তো আমাদের আসলে হ্যাঁ, টকেটং পডকাস্টের এই প্ল্যাটফর্মটা থেকে আমরা আসলে বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশ গভর্নমেন্টের যারা রেসপন্সিবল পার্টিজ আছে, যারা অ্যাকচুয়ালি এটা ইমপ্লিমেন্ট করতে পারবে, তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে ডক্টর আবু আলী ইবনে সিনা একজন অত্যন্ত প্রখর ট্যালেন্টেড মানুষ। আ এ তাদের যে এক্সপার্টিস গুলো আছে আমাদের বাংলাদেশী, তাদের এক্সপার্টিস গুলো কাজে লাগিয়ে বাংলাদেশের এই ধরনের সামাজিক সমস্যাগুলো সমাধানে এগিয়ে আমরা সমাধান খুঁজে পাবো ইনশাল্লাহ। এবং আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সবাইকে এই আহ্বানটা জানাচ্ছি। আমি একটা লাস্ট কোয়েশ্চেন করব ভাইয়া, তারপর আমরা একটা ব্রেক নিবো। তারপর আমরা আবার ফিরে আসবো। লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি ইন্ডিয়ার কথা বলছিলেন যে ইন্ডিয়াতে অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছে ক্যান্সার রিলেটেড। আমরা জানি টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল সেটা কলকাতা, চেন্নাই বিভিন্ন জায়গায় আছে, মুম্বাইতে আছে এবং খুব স্বল্প খরচে ইভেন বাংলাদেশী অনেক রোগী তারাও যাচ্ছে। এখন ইন্ডিয়ার মতো একটা জায়গায় আসলে তাদের জনসংখ্যা, তাদের ক্যান্সার পরিস্থিতি বা ক্যান্সার রোগী এটা তো আমাদের থেকে খুব একটা ডিফারেন্ট না এবং তাদের আম যে এভারেজ ইনকাম বলেন বা যে আর্থসামাজিক অবস্থা সেটাও আমাদের কাছাকাছি। তো আমরা বাংলাদেশীরা মানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার যে ক্যান্সার ইনস্টিটিউট গুলো আছে সেগুলো রিসার্চ করছে, তারা সেবা দিচ্ছে এবং ইন্টারন্যাশনাল রোগী আসার কারণে তারা কিন্তু যথেষ্ট এটা কিন্তু একটা বিজনেসের মতো। তারা কিন্তু হ্যাঁ, একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলছে যেখান থেকে তারা ইনকামও করছে। আর রেপুটেশন তো আছেই। তো বাংলাদেশ সেম ভাবে যদি বাংলাদেশের সেম আর্থসামাজিক অবস্থা থেকে বাংলাদেশের
এই আম জিনিসগুলো হচ্ছে না কেন? এটা কি জাস্ট ব্যুরোক্রেটিক নাকি ইনভেস্টমেন্টের সমস্যা? এবং বাংলাদেশে তো আসলে যদি এরকম করতে পারে তাহলে তো বাংলাদেশেরও জন্য আসলে অন্য স্বল্প উন্নয়ন দেশগুলো থেকে রোগী আসবে এবং আমরাও আসলে সেখান থেকে আরো অনেক এক্সপার্টিস গ্রো করতে পারবো, ইনকাম হবে। তো এই পরিস্থিতিতে লাস্ট একটা কোয়েশ্চেন শুনতে চাই আপনার কাছে যে সেম সেম আর্থসামাজিক অবস্থা আমরা কেন পাচ্ছি না? আর তারপর আমরা ব্রেকটা নেব। আসলে আমি আমি মনে করি কি এটা ওই যে আমাদের ফোকাসটা হয় এইদিকে নাই। হ্যাঁ? মানে সেটা গভর্নমেন্ট লেভেলের ফোকাস বা প্রাইভেট লেভেলের ফোকাস হোক। আর গভর্নমেন্ট লেভেলের ইনিশিয়েটিভ ডেফিনিটলি আই বিলিভ উই নিড। আম কারণ হচ্ছে আম আমি মনে করি যে গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ না নেয় মানে পুশটা দরকার হয়। হ্যাঁ? এটা শুধুমাত্র আমি যে বলব চিকিৎসার ব্যাপারে তা না। আমি মনে করি বাংলাদেশ কিন্তু একটা চমৎকার লোকেশনে আছে। যেমন আ এই এই কি বলে? যে এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু আমি অনেক জায়গায় হুম, এটা বলেছি। যে নট অনলি জাস্ট ট্রিটমেন্ট বা চিকিৎসা এটাও যেমন একটা বিজনেস হতে পারে। এডুকেশনটাও কিন্তু একটা বিজনেস হতে পারে। হ্যাঁ? যেমন এক্সাক্টলি। অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে তে এডুকেশনটা কিন্তু একটা বিগ বিজনেস। হুম, হুম। ওদের জিডিপির একটা বড় অংশ এই এডুকেশন বিজনেস থেকে আসে। মানে হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের চায়না থেকে আসছে। থেকে বা ইন্ডিয়া থেকে প্রচুর স্টুডেন্টরা এরা প্রচুর যাচ্ছে। হিউজ আম অ্যা অ্যা মানে এই যে কি বলে ওদের যে এখানে যে পরিমাণ টিউশন ফি দিতে হয় এটা হুম, হুম। আনবিলিভেবল। এখন হুম, এই হুম, টাকা হুম। কার আছে? এই টাকা আছে কিন্তু ট্রু। চাইনিজদের, তাই না? তো এরা এইসব দেশে আসে, এখান থেকে ডিগ্রি নিয়ে চায়নাতে যায়। এই অস্ট্রেলিয়ান ডিগ্রি চায়নাতে অনেক ভ্যালু। ওরা হুম, হুম, টপ হুম, হুম। লেভেলের জব পায়। হিউজ সেলারি ওরা ক্লেইম করতে পারে। তো বাংলাদেশ এই উদাহরণটা কেন দিলাম? যে বাংলাদেশে কিন্তু লোকেশনটা হচ্ছে কি? বাংলাদেশ কিন্তু আমি মনে করি যে তার আশেপাশে যেমন নেপাল, ভুটান, তাই না? হুম, হুম। মায়ানমার, তারপরে আম আ এই যে আ ইন্ডিয়ার যে এই 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 অংশটা আসাম, ত্রিপুরার যে এই হুম, হুম, অংশটা, হুম। হ্যাঁ? এক্সাক্টলি। হুম, এই সেভেন। হুম। অংশটা। এই এ এ এই অংশটার থেকে কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক সিচুয়েশন অনেক বেটার। তাই না? এক্সাক্টলি। তো এইটা বেটার হওয়ার কারণে এই এই এলাকার মানুষগুলোর জন্য কিন্তু আমরা একটা বিজনেস হাব হইতে পারি। তাই না? এক্সাক্টলি। এবং হুম, হুম। এই বিজনেস হাবটা হইতে পারি একটা সময় আমি দেখেছি কিন্তু নেপালি অনেক স্টুডেন্টরা বাংলাদেশে মেডিকেল বা ইয়েতে পড়তে আসতো। ভুটানের কাশ্মীর প্রধানমন্ত্রী থেকে আসে। বাংলাদেশের ময়মনসিংহ কাশ্মীর মেডিকেলে থেকে বাংলা মেডিকেলে পড়তে কাশ্মীর আসে। থেকে হুম, হুম। এখন উম উম প ৪০ বছর আগে বা ৩০ বছর আগেও ১০ জন স্টুডেন্ট পড়তে আসতো, এখনো ১০ জনই আসে। তাই না? এক্সাক্টলি। হুম। এইটাকে কিন্তু আমরা বিজনেসে রূপান্তর করতে পারি না। কিন্তু আমাদের যদি আ এই হসপিটালগুলো যদি ওই ধরনের ফেসিলিটি দিতে পারত, আমাদের আম ইউনিভার্সিটি গুলি যদি সেই ধরনের এডুকেশন ফোকাসড হুম, হুম। ইয়ে দিতে পারত, তাহলে কিন্তু এই ২ টা সেক্টরে হিউজ বিজনেস হইতো। এই পার্শ্ববর্তী দেশগুলো থেকে প্রচুর মানুষ এখানে এসে পড়তে আসতো, এখানে চিকিৎসা করাতে আসতো। কারণ তাদের জন্য এটা ভেরি ইজি। বুঝতে তাদের পারছি। জন্য হুম, তো হুম। সিঙ্গাপুর, মালয়েশিয়া এটা আমাদের জন্য তো অনেক ডিফিকাল্ট এবং অনেকের ক্ষেত্রে ইন্ডিয়াতে যাওয়াটা অনেক ডিফিকাল্ট। তাদের অল্টারনেট একটা জায়গা দরকার যেখানে আম তারা সহজে হুম, যাতায়াত হুম। করতে পারে, তাই না? সো আমি মনে করি এটা হচ্ছে সদিচ্ছার অভাব, হ্যাঁ? আর আমাদের প্রাইভেট সেক্টরের সবচেয়ে বড় প্রবলেম আমি যেটা মনে করি মানে শুধুমাত্র গভর্নমেন্ট ইনিশিয়েটিভ ডেফিনিটলি ইটস এ মেজর ইস্যু। হুম, হুম। বাট প্রাইভেট অর্গানাইজেশনটাও একটা বড় ব্যাপার। আমাদের যারা মানে এন্টারপ্রেনিউর আছেন বা হুম, যারা হুম। আমি বলব যে শিল্পপতি বাংলায় বলে আরকি, হুম, হুম। হ্যাঁ? তাদের ভিতরে আমি মনে করি যে আসলে প্রফেশনালিজম এর একটা মানে ওই ধরনের প্রফেশনালিজম গ্রো করে নাই। ইন এ সেন্স আমি এটা বলব না যে প্রফেশনালিজম মানে একটা কোম্পানি রান করানোর প্রফেশনাল। দ্যাট প্রফেশনালিজম তার কোম্পানি উনি সাকসেসফুলি রান করাচ্ছেন। দে হ্যাভ দ্যাট হুম, হুম। প্রফেশনালিজম। বাট দ্যা প্রবলেম হচ্ছে যে ড্রিম অ্যান্ড ভিশন, প্রফেশনালিজম ইন টার্মস অফ বিগ ড্রিম, বিগ ভিশন গ্লোবাল ব্র্যান্ড যেটা নেম যেটা ক্রিয়েট মাত্রা করার একটা যে ড্রিম। হুম, হ্যাঁ, হুম। একটা যে ব্র্যান্ড তৈরি হবে যেমন টাটা তৈরি হুম, হুম। করতে পারছে, তাই না? ইন্ডিয়াতে। এক্সাক্টলি। হুম, হুম। বিড়লা তৈরি করতে পারছে এবং এটা কিন্তু ব্যাপারটা এরকম না যে তারা শুধু চিন্তা করছে যে আমি শুধু জাস্ট খালি মানে ব্যবসা করব,
উম টাকা ইনকাম করব। যেভাবেই হোক কিছু টাকা ইনকাম করে আমি আমি মানে হুম, হুম, বিগ ব্র্যান্ড তৈরি করার জন্য সেই ধরনের ভিশন থাকতে হয়, তাই না? যেটা হুম, হুম, টাটার হুম, ছিল বা বিড়লার ছিল বা ইভেন এখন যে আরো যারা রিচেস্ট পিপল হুম, আছে আরকি। হ্যাঁ? এবং এরা কিন্তু ব্যাপারটা এরকম না যে মানে আ মানে ইল্লিগাল ইনকাম এর দিকে গেছে। দে ওয়েন্ট বুঝতে থ্রু এ প্রপার বিজনেস প্রসিডিওর। হুম, আমাদের হুম, ক্ষেত্রে অনেক সময় আমরা চিন্তা করি যে আমরা ডাইভার্ট হয়ে যাই, গিয়ে অন্যভাবে মানে আমাদের হুম, 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 মানে গ্রোথ তৈরি করার চেষ্টা করি। তাই না? কিন্তু আমি যদি টাটার কথা বলি বা ইভেন এই যে মানে এখন যে আছে যারা মানে ওয়ার্ল্ড রিচেস্ট যারা ইন্ডিয়াতে আছে বা চায়নাতে আছে, আমি যদি এদের এক্সাম্পল দেই আরকি, হ্যাঁ? তাই না? আলিবাবার যে ফাউন্ডার, হুম, হ্যাঁ? হুম, 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 তারপরে ইভেন আদানির এক্সাম্পল ও দিতে পারি। বা এই যে কি বলে যে ওদের যে কি বলে রিলায়েন্স এর যে কি বলে আম্বানি, তাই না? আম্বানি, এদের হুম, এক্সাম্পল দিতে পারি। এরা কিন্তু ট্রু এক্সাম্পল। ট্রু হুম, এক্সাম্পল হুম, এই কারণে বললাম, এরা কিন্তু প্রপার ওয়েতে দে আর রিচ। হুম, 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 হুম। তাই না? এবং ঋণ এদের একটা খেলাপি ব্র্যান্ড করে তৈরি বা হইছে। এরকম করে না। হুম, হ্যাঁ। হুম, হুম, হুম। এবং বিজনেস এদেরকে মডেল কিন্তু দাঁড়াতে আছে। কাতারে ফেলা হয় যে ইলন মাস্ক, তাই না? হুম, 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 তারপরে ওই কি বলে জাকারবার্গ এদের হুম, লেভেলের ইয়েতে তারা রিচেস্ট পারসন। এখন এই ধরনের ড্রিম যদি থাকে বাংলাদেশের এই যারা শিল্পপতি আছে, তাদের যদি এই ধরনের একটা ড্রিম থাকে যে না বাংলাদেশেও আমি এই ধরনের একটা ব্র্যান্ড তৈরি করব যারা এ হাইয়েস্ট লেভেল অফ প্রফেশনালিজম দেখাবে বুঝতে এই পারছি। ধরনের ক্ষেত্রে এবং এই ধরনের জায়গাগুলিকে বিজনেসে পরিণত করার সেই ধরনের ভিশন নিয়ে কাজ করতে পারবে, তাহলে আমি মনে করি এটা পসিবল। এখন আমাদের ভিশনটাই ছোট আরকি। হ্যাঁ? এই জায়গাটায় ওই জায়গাটাতে এখনো আমরা যেতে পারতেছি না। আমার মনে হয় ওই জায়গাটাই আমাদের আম হুম, থ্যাংক ইউ ভাইয়া। আমি ল্যাকিং একটু তো আছে। এটার সাথে একটা জিনিস এড করি সেটা হচ্ছে অফ কোর্স আমার তো ভিশন নাই প্লাস হুম, হুম, আমারও যেটা মনে হয় যে আমাদের একটা টেনডেন্সি আছে আমরা খুব অল্প সময়ে সাকসেস দেখতে চাই। যেটার দেখতে কারণে চাই। আমরা হুম, হচ্ছে হ্যাঁ, হুম, প্রপার হুম, 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 চ্যানেলটা ফলো করতে চাই না। এজন্য দেখা যায় যে রাইট। আমরা অল্প সময়ে সাকসেস গেইন করতে গিয়ে ইদার আমরা একটু দুর্নীতির পথে চলে যাই অথবা হচ্ছে আমরা ডাইভার্ট হয়ে যাই। এটা হচ্ছে আমার এবং এটা একটা একটা পিওর এক্সাম্পল দেই। এটা একটা পিওর এক্সাম্পল দেই যে ল্যাক অফ প্রফেশনালিজম। পিওর এক্সাম্পল হচ্ছে বিপিএল। বাংলাদেশে যে হুম, 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 ক্রিকেটটা হুম, বিপিএল টা হয় না? বাংলাদেশ হুম, হুম, যে টি-টোয়েন্টি ক্রিকেট এক্সাক্টলি। লিগটা হুম, বিপিএল টা কিন্তু বাংলাদেশে শুরু হয়েছিল খুবই চমৎকারভাবে। হুম, এক্সাক্টলি। তাই না? হুম, হুম, যখন হুম, হুম, শুরুটা হুম, হয়। খুবই চমৎকারভাবে শুরু হয়েছিল এবং ইন্টারেস্টিংলি যখন বিপিএল শুরু হয় তখন আমি অস্ট্রেলিয়াতে আমার অনেক ফ্রেন্ড আছে যারা ছিল ইন্ডিয়ান এবং পাকিস্তানের অনেক ফ্রেন্ড ছিল। ওই সময় ওরা দেখতাম যে ওরা প্রচুর বিপিএল কে ফলো করত। ওরা বলত যে, "এই আজকে বিপিএল এ তো এটা হইছে। হ্যাঁ, হুম, 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 ওদের হুম, এই ক্রিকেটারটা আজকে এত করছে।" এবং ওরা নাম জানতো। বিপিএল এর কোন টিমের নাম ওরা জানতো। হুম, 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 এখন হুম, বিপিএল টা যেই লেভেলের একটা enthusiasm নিয়ে শুরু হয়েছিল, হুম, এই জিনিসটা কমপ্লিটলি ডেস্ট্রয়েড কিন্তু। তাই না? এক্সাক্টলি। ডেস্ট্রয়েড টা কি কারণে হয়েছে? এটার প্রফেশনালিজম নাই এখানে। হুম, প্রত্যেকটা বিপিএল এর প্রত্যেকটা দলের মালিক তো একজন রিচেস্ট পিপল, তাই না? হুম, হুম। এরা কিন্তু এইটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, এখানে করাপশন ঢুকে গেছে। এখান থেকে কিভাবে অল্প স্যালারি দিচ্ছে মানে না ওই যে প্লেয়ারদেরকে। যেটা হুম, আপনারা হুম, বললেন যে হুম, শর্টকাটে হুম। আমি কিভাবে ইনকামটা করে ফেলবো। হ্যাঁ? এখানে এইসব সবকিছু ঢুকে এটা একটা টোটাল ডিজাস্টার। হুম, হুম, কিন্তু হুম, ইন্ডিয়ার এক্সাক্ট আইপিএল কি সেটা হয়েছে? না। ইভেন অস্ট্রেলিয়াতে যে বিগ ব্যাশ হয়, হুম, হুম। খুব ভালো চলতেছে। ক্যারিবিয়ান লিগ গুলি হয়, খুব ভালো চলতেছে। আমরা একটা বিপিএল রান করব। আমাদের দেশে কি মানে আমার তো মনে হয় না we have problem with money. We have না, problem with mindset. রাইট তাই এক্সাক্টলি। না? অসাধারণ একটা তো কথা বলছেন। থ্যাংক ওই ইউ ভাইয়া। জায়গাটাই আমি মনে করি যে প্রবলেম। এক্সাক্টলি, এক্সাক্টলি। আ এখানে একটা ব্রেক নিবো। আমাদের দর্শকদের জন্য বলতে চাই যে আমরা একজন অভাবনীয় প্রতিভাবান মানুষ ডক্টর সিনহার সাথে কথা বলছি। আ আমাদের এই কথা চলবে আরো অনেকক্ষণ। আ যারা আপনারা দেখছেন YouTube এ বা Facebook এ তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন। আপনাদের উৎসাহই আমাদের এরকম সুন্দর, সুন্দর বিভিন্ন এপিসোড করতে উৎসাহী করবে। ধন্যবাদ। ভাইয়া তো আমরা তো বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানলাম। কিভাবে আমরা আপনার এই আবিষ্কারকে বাংলাদেশে কাইন্ড অফ ইমপ্লিমেন্ট করতে পারি। প্লাস আমরা আমাদের এই টকে টং এর প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের বাংলাদেশ সরকার বা যারা এন্টারপ্রেনার রয়েছে বা আ
বেসরকারি খাত তাদেরকে সবাইকে জানতে চাই যে অনেক অপরচুনিটি রয়েছে সিনা ভাইয়ের সাথে কাজ করার। সো আমরা ভাইয়া বাংলাদেশ সম্পর্কে জানার পর আমরা আসলে জানতে চাই আপনার আসলে এই যে পথ চলা, এই যে ক্যান্সার শনাক্তকরণের প্রযুক্তির যাত্রা আসলে কোথা থেকে শুরু? আপনি সংক্ষেপে আমাদের বলেছেন যে আপনি ব্রেস্ট ক্যান্সার নিয়ে শুরু করেছিলেন। বাট আমরা একটু মোটামুটি আরো একটু আগ থেকে জানতে চাই এবং আপনার এই যে এটা তো একটা চ্যালেঞ্জিং টাস্ক অবশ্যই। মানে এটা অনেক ধৈর্য দরকার। আপনি এমন একটা জিনিস নিয়ে কাজ করছেন। তো এটার জন্য আপনার আসলে মোটিভেশনটা কি ছিল এবং কবে থেকে এটা মানে আপনার সূচনা কোত্থেকে? এটা আমরা একটু জানতে চাই। আম এটার সূচনা আসলে আম প্রায় তো ১০ বছর আগে থেকে আরকি। এবং আ যেটা বললাম যে আমি যখন ল্যাবে কাজ করি আরকি, যখন ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করতেছিলাম, তখন আমি ওই যে আ ডিএনএ নিয়ে মিথাইলেশন নিয়ে কাজ করার ট্রাই করতেছিলাম। তো মিথাইলেশন এর যেটা আ একটা প্রবলেম আছে মিথাইলেশন ডিটেকশন এর ক্ষেত্রে আরকি। সো প্রবলেমটা হচ্ছে মিথাইলেশন ডিটেকশনটা একটু টাফ। মানে ডিএনএ থেকে সরাসরি ডিটেক্ট করাটা একটা ঝামেলার ব্যাপার। অনেকে অনেক ধরনের অ্যাসে ডেভেলপ করে। তো এটার মধ্যে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় আরকি, হ্যাঁ? ডিএনএ কে অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে যেতে হয়। তো আমার ডিসকভারিটা কিন্তু আ ভেরি সিম্পল, হ্যাঁ? এটার কারণ হচ্ছে যে এটা নেটিভ ডিএনএ নিয়ে টেস্টটা করা যায়। মানে ডিএনএটা আমার ব্লাডে তো ডিএনএটা থাকে। ব্লাড থেকে আমি ডিএনএটা এক্সট্রাক্ট করে ফেলবো। করে এরপরে জাস্ট আমি একটা ডিভাইসে দিয়ে দিব। ডিভাইসে ডিটেক্ট করে ফেলবো যে এটা মিথাইলেশন এর প্যাটার্ন এর উপর বেস করে এটা ক্যান্সার না নরমাল। তাই না? এটা ডিটেক্ট করে ফেলবে। তো এখন আমি যখন কাজটা করা শুরু করি ব্রেস্ট ক্যান্সার নিয়ে, তখন আমাকে করতে হতো কি, ডিএনএটা তো আমি ব্লাড থেকে এবার এক্সট্রাক্ট করলাম। করে এরপরে এটাকে আমি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করা লাগতো। কেমিক্যাল ট্রিটমেন্ট। করে এটা মিথাইলেশনটাকে মানে এক ধরনের চেঞ্জ এনে তারপরে এটাকে আবার ওই যে পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশন বলে আরকি। তো পিসিআর করা লাগতো। করে তারপরে পিসিআর করার পরে তারপরে আবার আমার মেশিন আমার একটা ডিভাইসে দিয়ে সেটা ডিটেক্ট করা। মানে এটা একটা লম্বা প্রসেস। তো I was kind of really like pissed off with all this long process. আমি চিন্তা করতেছিলাম যে it's too long, হ্যাঁ? যে কিভাবে আমি এটাকে সিম্পল করতে পারি। তো ওই সেন্স থেকে আমার কাছে একদিন মনে হলো কি যে আসলে why not আমি নেটিভ ডিএনএ টাকে আমার ডিভাইসে দিয়ে দেখি না এটা কি, মানে এটার রেজাল্টটা কি হয়। এটা জাস্ট আউট অফ কিউরিওসিটি, হ্যাঁ? যে এটা কি হয়। এখন ইন্টারেস্টিংলি আমি যখন ওই ডিএনএ টা আমি দিলাম না আমার ডিভাইসে, দেয়ার পর আমি দেখলাম যে আরে ক্যান্সার ডিএনএ তো এটা ডিফারেন্টলি বিহেভ করতেছে এই নরমালের তুলনায়। তো মানে নন মেথাইলেটেড ডিএনএ এর তুলনায় মেথাইলেটেড এর এই প্যাটার্নটার সাথে একটা ডিফারেন্ট সিগন্যাল দিচ্ছে। তখন আমার এক্সাইটমেন্টটা শুরু হলো। যে আরে তাইলে তো আমার আর এত সব হাবিজাবি এই প্রসেস এত কিছু করার কোন দরকার নাই, তাই না? সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কাইন্ড অফ ডিসকভারি। এবং এটা কিন্তু এই কারণে আমি বলি যে, যেকোনো সায়েন্স, হ্যাঁ? এই যে মানে আসলে কিউরিয়াস হইতে হবে আরকি। এবং অনেক সময় অনেক ধরনের প্রবলেম কেন হচ্ছে না, কেন এত মানে বিরক্তি থেকে অনেক সময় অনেক ধরনের বিগ ট্রু। ডিসকভারি পসিবল হয়, হ্যাঁ? Yeah. তো এবং এই কারণে আমি আমার স্টুডেন্টদেরকেও কিন্তু বলি যে, যে তোমরা যখন ল্যাবে কাজ করো, আমি তো তোমাকে একটা প্রজেক্ট বলে দেই যে ঠিক আছে তুমি এটা করো। বাট ইউ থিংক অ্যাবাউট যে এইটার ভিতরে যে ডিফিকাল্টিজ গুলি আছে এগুলিকে আমি কিভাবে মিনিমাইজ করতে পারি। বা এখান থেকে তুমি থিংক করো যে এই জায়গাটা থেকে অন্য কোনো কিছু করা যায় কিনা যেটা প্রসেসটা ইজি হবে। এইভাবেই ডিসকভারি পসিবল। আদারওয়াইজ তো তুমি একটা ডিসকভারি আছে এটা সবাই জানে। হ্যাঁ? সেটা হচ্ছে কি যে আমার একটা প্রজেক্ট আছে। আমি জানি যে আমি যদি সমস্ত মানুষের সিকোয়েন্সিং করতে পারি, হ্যাঁ? তাহলে আমি হয়তো একটা বিগ কিছু বাইর করতে পারবো এখান থেকে। কত ধরনের এনালাইসিস করতে হবে। এইটা একটা বিগ প্রজেক্ট আছে, প্রজেক্ট লিখবো, প্রজেক্ট নিয়ে সামনে আগাবো। দ্যাট ইস ওয়ান টাইপ অফ ডিসকভারি। যেটা আমার প্ল্যানড অনুযায়ী। আর আমি মনে করি অনেক বিগ ডিসকভারি আসে আনপ্ল্যান্ড ওয়েতে। ট্রু। যেটা আসলে কোন প্ল্যান থাকে না। বা দেখা গেছে যে একটা এক্সপেরিমেন্ট যেটা ফেইলড এক্সপেরিমেন্ট থেকে নিউ ডিসকভারি তৈরি হয়। Right. যে why it is being failed, কেন এটা ফেইলড হচ্ছে, তাই না? Right. সো ওই জায়গা থেকেই কিন্তু মূলত এটার স্টার্ট আরকি, হ্যাঁ? যে আসলে মানে হঠাৎ করেই এই ধরনের কিউরিয়াস মাইন্ড যে এইটা না করে ওইটা করলে কি হয়?
দেখি কি হয়। হ্যাঁ, এবং এটা কেউ কিন্তু কখনো ট্রাই করে নাই। এটা ট্রাই করে না, এটা একটা মেজর কারণ আছে। কারণ এই মিথেলেশনটা এইভাবে আসলে নেটিভ ডিএনএ ডিটেক্ট করার একটা প্রবলেম আছে। কারণ মিথেলেশনের ক্ষেত্রে যেটা হয়, এই ওই মিথাইল গ্রুপটা তো এক, মানে এটা হচ্ছে CH3, মানে হচ্ছে CH3 গ্রুপ। তো হুম, এই হুম, হুম। গ্রুপটাকে নরমালি ডিটেক্ট যেটা করে, ওই যে একটা ট্রিটমেন্ট আছে বলে বাইসালফাইড ট্রিটমেন্ট, এইটা দিয়ে কয় কি মিথাইলেটটা মূলত ডিএনএর একটা বেস আছে যেটাকে বলে সাইটোসিন, এই সাইটোসিনে মিথাইলেশনটা হয়। এখন আমি যখন এই মানে পিসিআর করব, তখন এই মিথাইলেশনটা চলে যায়, পিসিআর প্রোডাক্টে আর মিথাইলেশনটা থাকে না। তো পিসিআর, নরমাল পিসিআর করলে আমাকে আর মিথাইলেশন না ডিটেক্ট করা পসিবল না নেটিভ ডিএনএ তে। তখন আমাকে করতে হবে, ট্রিটমেন্ট করতে হয়, করে ওই এটাকে ডিএনএ সিকোয়েন্সটা চেঞ্জ করে তারপরে করতে হয়। তো কিন্তু মিথাইলেশনের প্যাটার্নের কারণে যে আমার এই এই আমি যে প্রসেসটা করি, যে গোল্ডের সাথে এটার ইন্টারাকশনটা ডিফারেন্ট হইতে পারে, নো ওয়ান এভার থট অ্যাবাউট দ্যাট আর কি। হ্যাঁ, ওকে। সো এখান থেকে এই অসাধারণ। আবিষ্কারটা। হুম, হুম। না ভাই, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আসলে উদ্ভাবন বা ডিসকভার জিনিসটা আনপ্ল্যান্ড। অনেক দেখা যায় অনেক প্ল্যান করে অনেক কাজ করতে, করতে রেজাল্ট নেগেটিভ। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না এবং হচ্ছে না থেকেই একসময় হয়ে যায়। তখন হচ্ছে আনপ্ল্যান, ঠিক আছে করবোই না। কিন্তু হয়ে গেল কিছু একটা। আমি আপনার সাথে ভাই সম্পূর্ণ একমত। আচ্ছা ভাই, আমার আরেকটা ফলো আপ কোয়েশ্চেন আছে। আপনার এই ক্যান্সার শনাক্তকরণ যে পদ্ধতিটা 10 মিনিটে, এটার অ্যাকিউরেসি নিয়ে আপনি কতটা কনফিডেন্ট? এবং এটা ধরেন কোনো সাইড ইফেক্ট আছে কিনা এবং অন্যান্য যে ক্যান্সার ডিটেকশন প্রসেস আছে এগুলো থেকে আপনার এটা কোন দিক দিয়ে স্পেশাল? মানে এটার বিশেষত্বটা কি? যদি আপনি আমাদের সংক্ষেপে একটু বলতেন। মূলত আমরা তো এটা নিয়ে অনেকগুলো কাজ করেছি, এখনো চলমান আছে কাজগুলো। তো প্রথম আমাদের যে পেপারটা পাবলিকেশন করি আমরা, সেটা নেচার কমিউনিকেশনস এ পাবলিকেশন হয়েছিল। সেটা মূলত সেখানে আমরা দেখিয়েছিলাম যে 90% এর মতো অ্যাকুরেসি ক্যান্সার ভার্সেস নরমাল ডিটেকশন করার জন্য। বাট সেটা আমরা অবশ্যই লেট স্টেজ ক্যান্সারে দেখিয়েছি আর কি, যে আসলে লেট স্টেজ এবং যে কোনো ডিসকভারির ক্ষেত্রে, বা এটা আসলে একটা প্রাথমিক দিক, যে আসলে লেট স্টেজটাকে সে আসলে আইডেন্টিফাই, ডিফারেন্সিয়েট করতে পারে কিনা। হ্যাঁ, তো এটা যে কোনো ট্রায়ালের ক্ষেত্রেও এই জিনিসগুলো এটা একটা প্রাথমিক আর কি, যে কোনো টেস্টের জন্য এই জায়গাটা সাকসেসফুল ওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু যদি এটা না করতে পারে, দেন definitely no one will go to the early stage. The reason is that it is extremely difficult to get early stage patient sample, to run an early stage patient trial, because in most cases দেখা গেছে যে যারা ক্যান্সার ধরা পড়ে তাদের সবার লেট স্টেজ, এবং লেট স্টেজ এর পেশেন্ট স্যাম্পল পাওয়াটা ভেরি ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, সো এই কারণে এই ট্রায়াল গুলো অনেক অনেক এক্সপেন্সিভ হয়। হ্যাঁ, কারণ এগুলোতে এত পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার হয়। তো যেটা কোম্পানি এখন করতেছে আর কি। হ্যাঁ, তো এরপরে আমরা আরো কিছু পাবলিকেশন করি। যেমন একটা পাবলিকেশন হয় ন্যানোস্কেল হরাইজনে, এরপরে তারপরে আরেকটা পাবলিকেশন এখন আসতেছে মোস্ট প্রবাবলি ইন সায়েন্সের একটা জার্নালে আর কি, রেপুটেড জার্নালে। সো তারপরে আম, তো এই আম, এখানে আমরা বিভিন্ন কিছু ইমপ্রুভমেন্ট করেছি আমরা টেস্টটাতে। আগে এক সময় কিছু ম্যানুয়াল ছিল। তো ইনিশিয়াল টেস্টে আমাদের 90% অ্যাকুরেসি ছিল। এখন যেটাতে আমরা মূলত যাচ্ছি হচ্ছে ডিফারেন্ট স্টেজ অফ ক্যান্সার, আউট অফ পাবলিকেশনের বাইরে। আমরা পাবলিকেশন গুলো করেছি কিছু কিছু ক্ষেত্রে নট জাস্ট অন দ্যাট, যেমন যে রিসেন্টলি যে ব্যাপারটা হয়তো আসবে কিছুদিন পরে, এটা নট জাস্ট অন দ্যাট লাইক দ্য টেস্ট ইটসেলফ। আমরা এখানে মেকানিস্টিক অনেক কিছু বোঝার চেষ্টা করেছি আর কি, যে হোয়াট ইজ বিহাইন্ড দিস। হ্যাঁ, বাট কোম্পানি যেটা করতেছে সেটা হচ্ছে যে আম, ওরা টেস্টটা মূলত ইমপ্রুভমেন্ট এবং অন্যান্য জায়গায় নিয়ে যাচ্ছে। তো সেখানে ওরা কিছুটা আর্লি স্টেজ স্যাম্পল এবং কিছু লেট স্টেজ স্যাম্পল, ডিফারেন্ট স্টেজ 1 ফ্রম স্টেজ 4 এর স্যাম্পল নিয়ে কাজ করতেছে। ডেফিনেটলি উইথ স্টেজ 4 দে গট আ ভেরি ভেরি গুড রেজাল্টস। স্টেজ 1 এও তারা ভালো ইয়ে পাচ্ছে। I cannot say all of that because they have, these are confidential information, Yeah, sure. but it is progressing very very well. হ্যাঁ, আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, আমি একটা কম্পারিজনের কথা বলতে পারি, সেটা হচ্ছে যে শুধুমাত্র আর্লি স্টেজ পেশেন্ট স্যাম্পল পাওয়াটা যেমন ভেরি ভেরি ডিফিকাল্ট,
আর্লি স্টেজ ডিটেকশন ইজ অলসো এক্সট্রিমলি ডিফিকাল্ট। হ্যাঁ, হুম, তো এখন পর্যন্ত যেটা হয়, যেটা যেমন গ্রেইল, যেটা মানে এই কম্পেয়ার যদি আমরা করি, গ্রেইলের সাথে কম্পেয়ার করতে পারি, কারণ তারাই এখন পর্যন্ত কিছুটা আর্লি স্টেজ ট্রায়াল করেছে অনেকগুলো ক্যান্সারের মধ্যে তাদের টেস্টটা। এখন দেখা গেছে যে তাদের লাং ক্যান্সারের আর্লি স্টেজ সেন্সিটিভিটি ইজ সামহার অ্যারাউন্ড 25%। মানে হচ্ছে আউট অফ 100 তারা জাস্ট 25% ডিটেক্ট করতে পারে। তারপরে কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে 40%। সো দিস ইজ স্টিল মানে এই লেভেলে রান করতেছে। সো আমরা এখনো কোনো কনফিডেন্টলি এখনো ওই জায়গায় পৌঁছাইনি যে আমরা গ্রেইলকে ছাড়িয়ে যাব বা গ্রেইলের চেয়ে অনেক ভালো বা গ্রেইলের চেয়ে অনেক কম। বাট আই বিলিভ উই ক্যান ডু বেটার হুম দেন আচ্ছা, দ্যাম। হুম আমাদের মানে অসাধারণ। উই গট সাম প্রমিস, হ্যাঁ, প্রমিজিং ডেটা on the early stage. So I believe that that would be really a good thing. Even if we can go, somewhere around 60 to 70, হুম, that হুম, will be a huge achievement. কারণ অসাধারণ। কারণ এখনো যে বাজারে যে কিছু স্পেসিফিক ক্যান্সার টাইপের যে ব্লাড টেস্ট আছে, and they are very few actually, হ্যাঁ, হুম, হুম, only one for colorectal cancer blood test which is from Guardant, এই একমাত্র ব্লাড টেস্ট যেটা কোলোরেক্টাল ক্যান্সারের গার্ডেন্ট, এবং দে হ্যাভ গট অ্যাকচুয়ালি অনলি 80% সেন্সিটিভিটি, হ্যাঁ, ফর হুম, দ্যাট হুম, টেস্ট হুম, ফ্রম গার্ডেন্ট। আরেকটা আছে এক্সাক্ট সায়েন্সের আরেকটা টেস্ট আছে, এটা স্টুল টেস্ট, হ্যাঁ, এটাও কোলোরেক্টাল ক্যান্সারের জন্য স্টুল থেকে টেস্ট করে। দে হ্যাভ দ্য সেন্সিটিভিটি এ লিটল বিট হায়ার দেন গার্ডেন্ট। ওইটা হচ্ছে around 90% sensitive. So it's a huge issue. But the thing is whether we can reach around that. হ্যাঁ, হুম, ওই লেভেলে 80 to 90% হচ্ছে our 90% হচ্ছে আমার টার্গেট। That is our like kind of target to have 90% sensitivity for early stage detection. But let's see where we can go. We're really hopeful. হুম। তো হ্যাঁ, আপনার এর আগে একবার বলছিলেন যে উম পৃথিবীতে বিভিন্ন মানে অথরিটি আছে যারা অ্যাপ্রুভ করে এই টেস্টগুলো। তার মধ্যে আচ্ছা, আরেকটা আমেরিকায় জিনিস একটু বলে নেই। সরি, ওই হুম, যে হুম, একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে সাইড ইফেক্ট এর কথাটা বলা হয়নি। এটা হুম, হুম, আসলেও কোনো সাইড ইফেক্ট নেই। কারণ হচ্ছে যে এটা ইটস মোর আচ্ছা, অর লেস লাইক ওই যে প্যাথোলজিতে গিয়ে যেভাবে ব্লাড দিতে হয়, দ্যাটস দ্য অনলি থিং ইউ হ্যাভ টু ডু। ইউ জাস্ট ব্লাড ড্র করে প্যাথোলজিতে দিলে ওরা ওখান আচ্ছা, থেকে আচ্ছা। স্যাম্পল পাঠিয়ে দেবে, মানে এই ডিটেকশন টেস্টের কোনো ধরনের সাইড ইফেক্ট নেই। এটা জাস্ট আমরা ব্লাড ড্র করে ব্লাড টেস্টের মতোই। ব্লাড আচ্ছা, টেস্টের মতো। অসাধারণ। তো ভাইয়া আমেরিকা তো টেস্ট করছে, বিভিন্ন জায়গায় ট্রায়াল হতে পারত। কিন্তু আপনি বলছিলেন যে ডেফিনিটলি আমেরিকা আমেরিকায় এই ট্রায়ালটা করতে আপনি কিভাবে অ্যাপ্রোচ করলেন বা কিভাবে কনভিন্স করলেন তাদেরকে? এবং আমরা যতটুকু জেনেছি যে আরো অনেকগুলো কোম্পানি বিভিন্ন ধরনের সিমিলার টাইপ অফ টেস্ট বাজারে নিয়ে আসছে। সো একটা হয়তোবা রেস আছে যে কে আর্লি নিয়ে আসতে পারে। তো আপনার কি মনে হয় যে আম যদি আপনারা একদম ১ম এই না আনতে পারেন, তাহলে কি কোন ধরনের এই প্রজেক্টটা কি মুখ থুবড়ে পড়তে পারে বা এরকম কিছু হতে পারে? নাকি আম কম্পিটিশন থাকলেও মানে আপনার টেস্টটা একদম ইউনিক, যেটার জন্য এটা সাকসেসফুল হবে, বা এই বিষয়টা একটু জানতে চাই? আম ১ম যে ব্যাপারটা হচ্ছে যে মানে যেটা নিয়ে বলি যে কিভাবে আসলে আমেরিকাতে হু, হু, এই হু, জিনিসটা হু, হু। নিয়ে আসা। আসলে আমি বলব যে আ অ্যা আমেরিকা একটা জায়গায় ভেরি ইউনিক। সেটা হচ্ছে they have the right mindset. There are so many people with the right mindset of entrepreneurship, হু, হু। and they have so much of risk capital. এটা জেফ বেজোস একটা ওদের একটা ইন্টারভিউতে বলেছিল যে সারা ওয়ার্ল্ডের চেয়ে আমেরিকার কোন জায়গায় ইউনিক, সেটা হচ্ছে যে ওদের এত বেশি রিস্ক ক্যাপিটাল আছে যেটা সারা হু, হু, ওয়ার্ল্ডে হু। কোথাও নাই। যেমন অস্ট্রেলিয়াতে আচ্ছা। রিচ পিপল অনেক আছে, হু, ইউকে তে হু। অনেক রিচ পিপল, কানাডাতে অনেক রিচ পিপল আছে। কিন্তু ডিফারেন্স বিটুইন দ্য রিচ পিপল বিটুইন আমেরিকা অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যে আমেরিকানরা যখন কোনো একটা জায়গায় ইনভেস্ট করে, হু, হু, হু। দে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য রিটার্ন। হুম। They know that 99% of that হু, হু। investment
ক্যান গো টু দ্য ড্রেন। তারা যে ইনভেস্ট করে তারা এটা জানে যে আমি যা করতেছি এটা ড্রেইনে চলে যেতে পারে। হ্যাঁ, এটা 99% চান্স আছে চলে যাবে। এটা বুঝতে জানার পারছি। পরেও তারা সেটা সেই জায়গায় ইনভেস্ট করে। এই কারণে দেখা যায় যে সারা পৃথিবীতে যত ধরনের আম নিউ ইনভেনশন বা এন্টারপ্রেনারশিপ যেইভাবে হয়, কাজ করে, আমেরিকাতে তার চেয়ে অনেক বেশি নতুন হুম, হুম। কোম্পানি তৈরি হয়। এবং বিলিয়ন ডলার কোম্পানিগুলি আমেরিকাতে বেশি তৈরি হয়। এটার কারণ হচ্ছে they just throw money. They just say, take money হুম, হুম, হুম। and grow your company. No one will do that. এবং মোস্ট অফ দ্য, যেমন আমি একটা অস্ট্রেলিয়ান সিনিয়র, আমি অস্ট্রেলিয়াতে আছি বলে এটা মানে আহ, এটা বলা যাবে না ব্যাপারটা তা না। হ্যাঁ, হুম, হুম। দিস ইজ ফ্যাক্ট। হ্যাঁ, কারণ আমি ইউএসএ তেও ছিলাম 2 বছর। তো এই ফ্যাক্টটা হচ্ছে ওরা যেটা করে যে ওদের যারা ইনভেস্টর আছে ওরা যেটা করে সেটা হচ্ছে যে ওই যে ভেরি আর্লি স্টেজে হলেও তারা ইনভেস্ট করার সাহসটা দেখায়। মানে একটা একটা এবং দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর নিউ ইনভেনশন, ফর নিউ আইডিয়াস। হুম, 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 হুম। সবাই একটা প্রোডাক্টকে ইনভেস্ট করতে পারে যেই প্রোডাক্টের মার্কেট ভ্যালু আছে, যেই প্রোডাক্ট অলরেডি বাজারে বিক্রি হচ্ছে, সবাই জানে যে এটার গ্রো খুব ভালো। হ্যাঁ, এই প্রোডাক্টটা যদি আমি ইনভেস্ট করি তাহলে হ্যাঁ আমার 10 টাকা ইনভেস্ট করলে সেখান থেকে 20 টাকা ফেরত আসবে। ওই রকম সেফ ইনভেস্টমেন্ট লট অফ পিপল ক্যান ডু, বাট হু ক্যান ডু দ্য ইনভেস্টমেন্ট ওয়েন দের ইজ এ হিউজ রিস্ক, যে একটা আইডিয়া we don't even know that idea will be successful or not. হুম, There is very less people in the world that can throw money for those ideas, and America is unique on that. আর কোথাও নাই। এবং এই টেন্ডেন্সি থেকে কিন্তু আমি আসলে আমি কিন্তু অস্ট্রেলিয়াতে এইটা হচ্ছে ইউনিক সাইড। এখন আসলে যেটা হয় যে যারা সায়েন্টিস্ট তারা খালি ঘরে বসে ওই সায়েন্টিস্টের মতো আবিষ্কার করলাম, এরপরে বাবা কে আছে, এ, তোমরা যদি আমার সায়েন্স নিয়ে ইনভেস্ট করতে পারো করো, হ্যাঁ এটাকে সাকসেসফুল করো, ওই জায়গায় আর নাই এখন হুম, পৃথিবীতে। হুম, হুম। ওই আমাকেই দেখা গেছে ক্যারি করতে হয়, সায়েন্টিস্টদের এখন বিজনেস জানতে হয় কিভাবে মানে আহ, একটা কমার্শিয়ালাইজ করার এই প্রসেসটা সম্বন্ধে জানতে হয়। আই লার্নড এ লট থ্রু দিস প্রসেস অ্যাকচুয়ালি, বিকজ আই ওয়াজ ভেরি মাচ ইনভলভ ইন দ্য কমার্শিয়ালাইজেশন প্রসেস অফ মাই টেস্ট। হুম। হ্যাঁ, এবং এটা ভেরি ইন্টারেস্টিং জার্নি আসলে, এবং ইন্টারেস্টিং লার্নিং। হ্যাঁ, কারণ এইটা যে, এবং ইট ইজ ভেরি টাফ। এবং আমি একসময় কিন্তু অনেকটা হতাশ, মানে আমি ফ্রাস্ট্রেটেড হয়েছিলাম, কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে আমি অনেক জায়গায় পিচ করেছি, মানে যে দেখো এটা আমরা কিন্তু অনেক ইয়ে করতে পারি। হ্যাঁ, এখানে যদি তোমরা ইনভেস্ট করো, অনেক হুম, হুম। লাইক ভেঞ্চার ক্যাপিটালিস্ট কোম্পানিকে ভিসির কাছে গিয়েছি। No one was very interested. This is very very early stage, do more research, do trial, but where will I get money to do that, right? So someone has to invest that money, right? So so that was the problem, and then actually that's why আমি আমার মূলত ইউএসএ তে যাওয়া। হ্যাঁ, আমি চিন্তা করছি যে না, I have to go there, হুম, otherwise you know this will go nowhere. হ্যাঁ, তো আন্ডারস্টুড। ইনিশিয়ালি কিন্তু একটা কোম্পানি এটা লাইসেন্স করেছিল, আমেরিকান একটা কোম্পানি, বাট হচ্ছে কি এটা এটা অনেকটা এটা এটা অনেকটা লাকেরও ব্যাপার যে কার কাছে যাওয়া হয়। আমাদের এটা থেকে কিন্তু আমরা যখন এটা হাইলাইটেড হয় না অনেক জায়গায়, তখন অনেকগুলো কোম্পানি থেকে ইয়ে হয়েছিল, এই অনেকগুলো কোম্পানি যেমন অ্যাস্ট্রাজেনিকার মতো কোম্পানিও কিন্তু অ্যাপ্রোচ করেছিল, হুম, হুম। সিমেন্সের মতো কোম্পানি অ্যাপ্রোচ করেছিল। কিন্তু আমাদের এগুলো অনেক ধরনের এখানে পলিটিক্স থাকে, ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে, তো আমাদের এটা তো মূলত ওই এই প্যাটেন্টটা ওন করবে, তো আইপিটা ওন করবে তো ইউকিউ মানে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড। ওরা করলো কি একটা আমেরিকান কোম্পানিকে এটা মানে লাইসেন্স করে দিল। ওরা ওই কোম্পানি ওদেরকে বলছে যে তোমাদেরকে আমরা একটু বেনিফিট দিব, এই দিব সে দিব, মানে একটা হাবিজাবি, যাই হোক আই ক্যানট টেল নেগোসিয়েশন হয়েছিল। হ্যাঁ। ডিটেলস। হুম, নেগোসিয়েশনটা হুম। করে আমেরিকান একটা কোম্পানিকে দিচ্ছে, ওরা ভাবছে যে হয়তো এটা ভালো হবে। হ্যাঁ, but that didn't turn up well. That company was হুম। not really motivated to commercialize this technique. They wanted to earn some money by selling this, টু আদার selling থার্ড their পার্টি। own হুম, company that they have a license. Look, হুম, I হুম। have this test. হুম, হুম, হুম। I own this IP. Do you want to buy my company? So they want to sell out their company through, হুম, you know. So that was their intention, but that was not my intention. I want to make this হুম, test successful, right? So and it was going nowhere. I was really frustrated, and then during COVID, it was not progressing well.
And then I went to US. I met many people through my US journey. Even আমি যখন US এ যাই, I went through UK. The only reason I went to AstraZeneca. I met with their directors, and then I spoke with them. Look, what's going on? Do you have any interest? What can I do? So I reached out wherever I can, and in the US as well, like all those big people, because I was in Harvard and I was in Columbia, and through that network, they have this commercialization accelerator program, commercialization network. Through that network, I reached many people to, just tell them, look, there is a test which has a lot of potential. Are you interested to invest? Okay. And to kind of like, and probably, and I would say that, and I stayed there 2 years, and I would say that because it was US, and then I found an angel investor. Okay. And it was just kind of like it's also a serendipitous meeting, like that company is looking for a technology like my technology, and I was looking for an investor. And somehow from a third person, we kind of like met. And then from there, this company is now the official licensee. So they bought that other company. They said, you go away, I'm gonna buy you everything. So প্রথমে যে কোম্পানিটার সাথে ছিল, ওইটা থেকে ওরা আমার টেস্টটাকে, ওই আইপিটাকে ওরা বাই করে নিছে, নিয়ে এখন ওরা এই ট্রায়ালটা, and this company has a real intention to progress and আপনার to সাথে invest. অ্যালাইন করছে, আপনার ড্রিম বা হ্যাঁ। আপনার ইন্টেনশনের সাথে অ্যালাইন করছে। So, তো ভাইয়া এবং এখানে জাস্ট একটা ফলো আপ কোশ্চেন, যেহেতু আপনি এন্টারপ্রেনারশিপ বা আপনি যেহেতু রিসার্চ থেকে একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসার কাজটা বা জার্নিটা করছেন, তপু একজন পিওর একাডেমিশিয়ান, আমি একাডেমি থেকে এখন প্রোডাক্ট ডেভেলপমেন্টে আছি। তো আমরা দুজনের ঠিক মাঝামাঝি জায়গায় আপনি আছেন, যে একজন একাডেমি থেকে প্রোডাক্ট এবং এনেছে। এটা আসলে খুব কমই দেখা যায়, যে ইউএসএ তেও আমি বলবো, যদিও অনেক এরকম অ্যাঞ্জেল ইনভেস্টর আছে, বাট তারপরে একাডেমি থেকে হয়তো 10% ইনভেনশন প্রোডাক্ট ডেভেলপমেন্টে যায়, বা একজন প্রফেসর হয়তো বা প্রোঅ্যাক্টিভলি একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজে সময় দেয়, কারণ আসলে দুটা তো সম্পূর্ণ ডিফারেন্ট এক্সপার্টিস এবং সময় দরকার হয়। বা এর মধ্যে যদি আমরা শুধু বাংলাদেশি রিসার্চারদের কথা বলি বা একাডেমিশিয়ানদের কথা বলি, তাহলে তো এই সংখ্যাটা আরো কম। তো সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি একজন একটা অনেক বড় একজন এক্সাম্পল এবং ইন্সপিরেশন আমাদের জন্য। তো আপনাকে এইটার পরিপ্রেক্ষিতে আমি জাস্ট দুটো কোশ্চেন করব। সেটা হচ্ছে যে আপনার কি ফিউচারে মানে ফুল টাইম একাডেমিতেই থেকে যাবেন, বা এরকম যেহেতু একটা প্রোডাক্ট আপনার আসতেছে, আপনি কি নিজে পার্সোনালি কোনো ধরনের কোম্পানি বা এরকম কিছুতে আসতে চান, বা নিজে কিছু তৈরি করতে চান নাকি? এবং এটার সাথে আরেকটা কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশে আপনার কোনো প্ল্যান আছে নাকি, ড্রিম আছে নাকি, যে বাংলাদেশে আপনি কিছু একটা করবেন? প্রথম কথা হচ্ছে যে ওই যে একাডেমিক লাইফ, আই অ্যাকচুয়ালি লাইক একাডেমিক লাইফ। এটার কারণ হচ্ছে যে মানে কি বলবো, যে একাডেমিক লাইফটা, যে টিচিং বা রিসার্চে যে এটার মধ্যে একটা আনন্দ আছে, তাই না? ইটস ইনভেনশন। এখন যে ডক্টর জোবায়ের আছেন, উনিও বুঝতে পারবেন, কারণ উনি একাডেমিক লাইফে আছেন। এটা অনেকটা এডিকশনের মতো কিন্তু, হ্যাঁ, একাডেমিক লাইফটা। এটা মানে যারা এই লাইনে আছে তাদের জন্য, তারা বুঝে আর কি, যে এবং এই রিসার্চেও একটা এডিকশনের মতো, হ্যাঁ, যে আসলে আমি নতুন কিছু করব, নতুন কিছু আবিষ্কার করব। এবং এই এডিকশনটা আমার তৈরি হয়েছে কিন্তু আসলে বাংলাদেশ থেকে। আমি যখন শাহজালাল ইউনিভার্সিটিতে প্রথম রিসার্চ করি না, এবং তো আমার যে সুপারভাইজার ছিল আর কি, মাস্টার্সের যে সুপারভাইজার ছিল, তো আমি যখন, তো সেখানে আমি আসলে তো কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, আমি অর্গানোমেটালিক প্রোডাক্ট কম্পাউন্ড সিনথেসিস করতাম আর কি, হ্যাঁ। তো তো আমি সেখানে, আমার ওই সুপারভাইজার আমাকে একটা প্রজেক্ট দিল, তো আমি সেখানে, তো উনি বলল যে তুমি এই ম্যাটেরিয়ালটা সিনথেসিস করো। তো সেটা কত আগে, তাই না? তো আমি তখন একটা ম্যাটেরিয়ালটা সাকসেসফুলি সিনথেসিস করলাম, এবং সেটা ওই ক্যারেক্টারাইজ করে দেখলাম যে সিনথেসিসটা সাকসেসফুল হয়েছে, হ্যাঁ। তো হওয়ার পরে আমার মধ্যে এত একটা এনথুসিয়াজম কাজ করলো। এটা কারণ হচ্ছে
যে দ্যাট ইজ এ প্রোডাক্ট, মানে এটা একটা কেমিক্যাল কম্পাউন্ড যেটা পৃথিবীতে এর আগে কেউ কখনো তৈরি করে নাই, তাই না? অ্যাজ এ মাস্টার স্টুডেন্ট, মানে একেবারে মানে কি বলবো যে অ্যামেচার রিসার্চার, এবং ইন এ হুম, হুম। বাংলাদেশ পার্সপেক্টিভ 20 years ব্যাক, লাইক লং টাইম এগো, তাই না? ব্যাক ওই সময়ে যখন আসলে আমরা রিসার্চ সম্বন্ধে তেমন কিছু জানি না, এখনকার স্টুডেন্টের অনেক অ্যাক্সেস আছে ইন্টারনেট কারণে, এই কারণে সেখানে, তার জন্য এরকম একটা ছোট ইনভেনশন যে আমি এমন একটা প্রোডাক্ট, আমি এমন একটা কম্পাউন্ড আমি তৈরি করেছি যেটা পৃথিবীতে আর কেউ কিন্তু করে নাই। হ্যাঁ, আই এম দ্য ইনভেন্টর অফ দ্যাট হুম, ইউনিক কম্পাউন্ড। এখন ওই কম্পাউন্ডের হয়তো কোনো অ্যাপ্লিকেশন নাই, হ্যাঁ, হুম, হুম, আমরা হুম, কিছু হুম, অ্যাপ্লিকেশন দেখিয়েছি, এটার কিছু ওই যে এলইডি অ্যাপ্লিকেশন আছে, এসে সে আছে, তাই না? হুম, হুম। কিছু হয়তো ওইভাবে কোনো অ্যাপ্লিকেশন আমরা বের করতে পারি নাই, বাট একটা প্রোডাক্ট তো আমরা নিউ ম্যাটেরিয়াল সিনথেসিস করেছি, যেই ম্যাটেরিয়ালটা এর আগে কেউ কখনো কোথাও পৃথিবীতে করেনি। ওই যে একটা আনন্দ ছিল, হ্যাঁ, যে হুম, না হুম। আমি এমন একটা কিছু করেছি যেটা আর কোথাও হয় নাই, এটা কমপ্লিটলি নভেল। ওই আনন্দটা আসলে ওইটাই আমাকে ক্যারি করছে যে নো, আই হ্যাভ টু ডু সামথিং, এবং এখনো ক্যারি করে, এবং সেই সেই সেন্স থেকে আমি আসলে একাডেমি থেকে অত বেশি মুভ করছি না। বাট এট দ্য সেম টাইম আমি কিন্তু কোম্পানিতে কাজ করেছি বাংলাদেশে, বার্জার পেইন্টসে 4 হুম, হুম। বছর, হ্যাঁ। তো কোম্পানিতে কাজ করেছি। আমি এন্টারপ্রেনারশিপ আমার ভেতরে ছিল। আমি যখন বার্জার পেইন্টসে কাজ করি, তখনই আমার মধ্যে আরেকটা মানে ইন্টারেস্ট গ্রো করে যে আই শুড আম প্রবাবলি হ্যাভ মাই ওন কোম্পানি, তাই না? হুম, হুম, হুম। তখন তো হয়তো ওইভাবে চিন্তা করি না, যে আমি তখন চিন্তা করছি যে প্রবাবলি এট সাম পয়েন্ট আই শুড হ্যাভ মাই ওন কোম্পানি। একটা সময় গিয়ে যখন পিএইচডি তে আমি আসি, তারপরে আমি বুঝতে পারছি যে আসলে এই ২ টা ইন্টারেস্টকে আই ক্যান মার্জ ওয়াও! থ্রু দ্যাটস রিসার্চ। নাইস। আমি হুম, একাডেমিয়াতেও থাকতে পারি। বাট আমি এমন একটা ইনভেনশন করতে পারি যেটাকে আমি একটা কোম্পানির থ্রুতে কমার্শিয়ালাইজেশন নিয়ে গেলে আই ক্যান বি পার্ট অফ দ্যাট কোম্পানি। বাট এট দ্য সেম টাইম আই ক্যান বি অ্যান একাডেমিশিয়ান। হ্যাঁ, আমি একজন হুম। রিসার্চার আমি একজন টিচার হতে পারি, তাই না? সো এই কারণে আসলে আমার কাছে মনে হয় যে আমি কমপ্লিটলি কোম্পানিতেও চলে যেতে চাই না। হ্যাঁ? আবার আমি কমপ্লিটলি মানে একাডেমিয়াতেও থাকতে চাই না। আমার আমার ইন্টার কানেক্টেড থাকতে চাই, যে আমার ডিসকভারি বা ইনভেনশন গুলোকে যাতে আমি আম এই 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 সোর্স এ বুঝতে ট্রান্সলেট পারছি। করতে পারি। হ্যাঁ? এবং এটা যদি কোন স্পিন অফ কোম্পানি হয় আমার হুম, হুম। রিসার্চ থেকে, সেই স্পিন অফ কোম্পানিটা আমি হয়তো ফাউন্ডার হিসেবে থাকতে পারি। হ্যাঁ? হুম, বা হুম, হুম, হুম। কোন একটা ইয়ে হিসেবে থাকতে পারি। বাট আম একটা সার্টেন পার্সেন্টেজ ওন করতে পারি। বাট দ্যাট এমনভাবে করতে পারি যেটা আমার একাডেমিক লাইফ এর সাথে কোন একাডেমিক লাইফটা যাতে কন্টিনিউ করতে পারেন। করতে আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। ওইটাই থ্যাংকস। হচ্ছে, ওইভাবেই হচ্ছে থাকা আরকি। আমি একটু সিনা ভাইয়ের সাথে এড করি। আমি ভাইয়ার সাথে সম্পূর্ণ একমত। আসলে এই একাডেমি লাইনটা আসলে কাইন্ড অফ একটা অ্যাডিকশন। এটা ট্রু। এর পাশাপাশি ক্লাসে কথা বলা এবং ক্লাসে আসলে কথা বলতে গেলে যেটা আমি ফিল করি, আই থিংক হয়তো সিনা ভাইও এগ্রি করবেন। ক্লাসে কথা বলতে গেলে আমার কোর্স কনটেন্ট এর বাইরে রিসার্চের অনেক কথা চলে আসে বাই ডিফল্ট অটোমেটিক। হ্যাঁ, সো এটা আসলে একটা অ্যাডিকশন এবং এইভাবে আসলে দেখা যায় যে মানে আমি অনেক স্টুডেন্ট যেগুলো হচ্ছে আমার ল্যাবে হায়ার করি, এগুলো হচ্ছে আমার ক্লাসে কোর্সের সময় কথা বলার সময় তারা পরে আসে যে, "ডক্টর আলম তুমি এই কথা বলতেছিলা। তোমার কি এরকম কোনো ওপেনিং আছে কিনা তোমার ল্যাবে বা এরকম?" হুম। এরা হ্যাঁ, কিন্তু আগে জানতো না। আমি কিন্তু আমার ওয়েবসাইটে সবই আছে। আমার হচ্ছে হুম, রিসার্চ হুম, হুম, ইন্টারেস্ট হুম, বা হুম। সবই আছে। যেগুলো খুলেও দেখে না। কিন্তু লেকচার দেওয়ার সময় ওই যে ২ লাইন বা ৩ লাইন বলি, হুম, 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 ওইটা হুম। শুনে পরে আমার সাথে যোগাযোগ করে যে এরকম আমি কাজ করতে ওপেনিং আছে। তো এটা আসলে অ্যাডিকশন। কথা বলার সময় আসলে অনেক মানে দেখা যায় যে কথা বলতেই আছে, বলতেই আছি। সো এটা আর আসলে এটা হয় কি নিউ জেনারেশন না? এটা হুম, একটা হুম, হুম। কানেকশন তৈরি করে কিন্তু নিউ জেনারেশন এর সাথে। এক্সাক্টলি। এটা এটা একটা নাইস ফিলিংস হয়। বাংলাদেশে তো আমি শিক্ষকতা করেছি প্রায় ৩ বছর অ্যাক্টিভলি, হ্যাঁ? হুম। তো ও ওই জিনিসটা তখন নিয়ে আমার মধ্যে একটা খুব আনন্দ কাজ করত যে আমি যে আসলে প্রতিবার একটা নতুন ব্যাচ আসে, তাই না? এবং এরা একটা হুম, হুম। নতুন জেনারেশন। এদের ভিতরে মানে ওদের ভিতরে ওদের একটা ডিফারেন্ট মাইন্ডসেট, ওদের থট প্রসেসটা ডিফারেন্ট, এবং ওইটার সাথে আমি কিভাবে কানেক্ট করতে পারি। এবং এটা কিন্তু আসলে রিসার্চকেও হেল্প করে, হ্যাঁ? এটার কারণ হচ্ছে যে আমি যদি নতুন নিউ জেনারেশনের মাইন্ডসেটটা যদি আমি না বুঝি, তাহলে কিন্তু আমি নিজেকে আপডেট করতে পারব না যে আসলে where the world is going, তাই না? ট্রু, সো ট্রু। ওদের সাথে কাজ করার একটা খুব মজা আছে আসলে। এবং এটা এখানেও আমি ফিল করি। এখন যখন এখানে স্টুডেন্টদেরকে টিচ করি বা ওদের সাথে যখন কথা বলি, আবার ওরা যখন আমার কাছে আসে যে না তোমার ল্যাবে আমি ইয়ে করতে চাই, হ্যাঁ, রিসার্চ করতে চাই। ওই যে যেটা আপনি বললেন যে ইন্টারেস্ট থেকে ক্লাসে ২ ১ টা কথা বলার থেকে হুম, ওগুলো হুম, থেকে হুম, হুম। কিন্তু ওরা আসে। যেমন গতকালকে একটা স্টুডেন্ট আসলো আমার কাছে, কারণ আমার লেকচার
ওর খুব ভালো লাগছে। হুম। এসে আমাকে বলতেছে যে, তুমি কি এই বছরে আর কোনো স্টুডেন্ট নিবা? মানে আগামী বছরে অনার্স স্টুডেন্ট নিবা? তাহলে আমি তোমার সাথে করবো আরকি। তোমার ইয়েটা সম্বন্ধে আমাকে যদি বলো। তোমার ক্লাসের যে টপিকটা ওটা খুব ভালো লাগছে আমার কাছে। তো এই যে কানেকশনটা তৈরি হয়, ইন্টারেকশনটা তৈরি হয়, এদের সাথে বিভিন্ন জায়গায় যাওয়া, ঘুরা, হ্যাঁ? এটা এটা এক চমৎকার ফিলিংস আরকি। হ্যাঁ? ট্রু, সো ট্রু। এই কারণে বললাম আমি যে ভেরি, ভেরি অ্যাডিক্টিং। ট্রু, ট্রু। আমিও একটু না এড না করে পারতেছি না। সেটা হচ্ছে যে পোস্ট-ডক করার সময় কোভিড তখন 2020। তো স্যার আমার প্রফেসর বললেন যে আমি একটা কোর্স নেই আন্ডারগ্রেডদের, ওটা তুমি নাও এবার। তো স্যারের খুব ইচ্ছা ছিল আমি একাডেমিতে যাই। মানে ওটাই এক্সপেক্ট করতেছিল। বাট তারপরে তো আর যাওয়া হয়নি। তো উনি পোস্ট-ডক এর সময় বললেন যে, "তুমি এটা নাও।" তো আমাকে একটা আলাদা একটা ডুয়াল পজিশন দিল অ্যাডজাঙ্ক্ট প্রফেসর একটা সেমিস্টারের জন্য। তো আমি কোর্সটা নিচ্ছিলাম হচ্ছে তোমার এয়ারক্রাফট স্ট্রাকচারাল অ্যানালাইসিস অফ এয়ারক্রাফট। তো ওটা নিচ্ছি আন্ডারগ্রেডদের। তো তাদেরকে যে আমি আমার রিসার্চের কথা বলছি হচ্ছে ট্রমাটিক ব্রেইন ইনজুরি নিয়ে। তো ওরা হচ্ছে কি আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওরা একাডেমিক থিওরির সাথে যখন তারা প্র্যাকটিক্যালি কোনো কিছু যখন দেখে, অ্যাপ্লিকেশন দেখে, আমার মনে হয় মানে কাটিং এজ রিসার্চ যেগুলো হচ্ছে সেগুলোর কথা যখন শুনে তখন বোধহয় তারা অনেক বেশি ইন্টারেস্ট ফিল করে ওই পার্টিকুলার টপিকটার উপর। এবং আমার গল্প শুনে আমি স্যারের ল্যাবে তখন পোস্টডক অবস্থায় থাকতে তখন তোমার হচ্ছে আরো ২ টো আন্ডারগ্রেডের স্টুডেন্ট তারা চলে আসছে যে আমরা আন্ডারগ্রেড থেকে রিসার্চ করব এই ল্যাবে, যে এই ল্যাবে এত মজার কাজ হয়। তো এটা আসলেই এটা মানে আমাদের সবারই বোধহয় টুকটাক এই সেম টাইপের এক্সপেরিয়েন্স আছে। ট্রু, ট্রু, ট্রু। হ্যাঁ। আপনারা শুনছেন টক এট অন পডকাস্ট উইথ ডক্টর আবু সিনা। আমাদের দর্শকদের জন্য অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের পরিচিত সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের টক এট অন এর আরো যতগুলো এপিসোড রয়েছে সেগুলাও সবার সাথে শেয়ার করবেন। সিনা ভাই, আমার এই একাডেমিয়া সংক্রান্ত আরো কিছু ফলো আপ কোয়েশ্চেন, যদি আপনি সংক্ষেপে কিছু আমাদেরকে আইডিয়া দেন। আমি তার আগে একটু পার্সপেক্টিভটা বলি। আহ, আমার এরিয়া হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, এটার স্পেসিফিক ডিসিপ্লিন হচ্ছে জিওটেকনিক্যাল, উইচ ইজ আপনি সংক্ষেপে বলতে পারেন সয়েল মেকানিক্স। আই ডিল উইথ দ্য সয়েল অ্যান্ড আর্থ। তো আমি এখন যে বিষয়ে রিসার্চগুলা করি সেখানে আমি হচ্ছে গত ৩ বছর জিওটেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট যা নিছি তার ৩ ডাবল স্টুডেন্ট নিছি হচ্ছে কম্পিউটার সায়েন্স থেকে। কারণ আমার রিসার্চগুলা চলে গেছে এখন আপনার আইওটি ইন্টিগ্রেটেড হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার হেলথ মনিটরিং। ফর এক্সাম্পল এটা আপনার ড্যামস হতে পারে, স্লোপ হতে পারে, পেভমেন্ট হতে পারে, এআই পাওয়ার্ড আপনার ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম। সো এই জন্যে হচ্ছে আমার রিসার্চের আমার যে ডাইভার্সিটি আমার রিসার্চ গ্রুপে দেখা যায় যে অলমোস্ট 70-75% হচ্ছে কম্পিউটার সায়েন্স বেসিস, যারা হচ্ছে এআই কাজ করে, মেশিন লার্নিং এর কাজ পারে বা আইওটি রিলেটেড কাজ পারে আর কি। তো আপনার এই ফিল্ডে মানে আপনি যখন পিএইচডি বা মাস্টার্সের শিক্ষার্থী বা রিসার্চ স্টুডেন্ট হায়ার করেন তখন কোন কোন জিনিসগুলো আপনি হচ্ছে মাথায় রাখেন? আপনি কি শুধু স্পেসিফিক আপনার ওই ফিল্ডের স্টুডেন্টগুলাকে নেন নাকি হচ্ছে আপনার ডাইভার্সিটি আসেন? ফর এক্সাম্পল মেবি কম্পিউটার সায়েন্স বা কেমিস্ট্রি বা বায়োলজি বা আপনি কোন কোন জিনিসগুলো মাথায় রেখে আপনি স্টুডেন্ট হায়ার করেন? যদি একটু শেয়ার করতেন। না, ডেফিনিটলি স্টুডেন্ট হায়ার করাটা আসলে এটা একটা স্কিলের ব্যাপার। আমি মনে করি ট্রু। কারণ এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, তাই না? ল্যাবের অনেক কাজই, হ্যাঁ? তো ডেফিনিটলি আমি মনে করি যে আ মানে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদেরকে বা যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং নিয়ে যাদের এক্সপার্টিজ আছে এদের জন্য মানে এনি সাবজেক্টস আর ওপেন। কারণ এখন ডিপেন্ড করে যে তাদের ওই লেভেলের ওই জায়গাটাতে তার মোটিভেশন আছে কিনা। আমার ক্ষেত্রেও ঠিক একই সেম, যেটা আপনি বললেন যে আপনি কম্পিউটার সায়েন্সের অনেক স্টুডেন্ট নেন। আমার ক্ষেত্রেও সেম। আমি হয়তো এক্সাক্টলি এখনো কম্পিউটার সায়েন্সের একদম 100% কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট নেই। বাট যেটা আমি চেষ্টা করি সেটা হচ্ছে যে যাদের এটলিস্ট কিছুটা মেশিন লার্নিং এবং এই কি বলে বায়ো ইনফরমেটিক্স এর আছে, এই কি বলে ব্যাকগ্রাউন্ড আছে কিছুটা, হ্যাঁ, ওইটাতে প্রায়োরিটি দিই। এটা ডেফিনিটলি এটা ছাড়া এখন আর আসলে সামনে যে কোনো ধরনের রিসার্চের ক্ষেত্রে এই স্কিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ইউএনএসডব্লিউ তে এখানে যেটা হয় যে এদের তো ওই যে ডুয়েল মেজর, ওরা ভেরি ভেরি মানে কি বলে যে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই কি ডুয়েল মেজর থাকে আর কি। তো ওরা দেখা যায় যে আমার এখানে যে স্টুডেন্টরা আছে ওরা
অনেকেই কম্পিউটার সায়েন্সে ডুয়েল মেজর করে আরকি, হ্যাঁ? তো দেখা গেছে যে ওদের অনেকেরই ওই ব্যাকগ্রাউন্ডটা অনেক স্ট্রং থাকে যে মেশিন লার্নিং এর ব্যাকগ্রাউন্ডটা। সো এই কারণে তাদেরকে আমি চুজ করি আরকি যে ঠিক আছে তোমার যেহেতু ২ ধরনের স্কিল সেট আছে তুমি আসো আমার সাথে কাজ করো। আরেকটা জায়গায় স্টুডেন্টকে আমি চুজ করি এটা প্রবাবলি বিকজ অফ স্পেশালি বিকজ আমি বায়োটেকনোলজি নিয়ে কাজ করি আরকি, হ্যাঁ? হুম, হুম। কারণ আমার মূলত ফোকাসটা তো বায়োটেকনোলজি নিয়ে এবং বায়োটেকনোলজির ওই আ এই ফিল্ডটাই ডাইভার্ট করে গেছে এমন একটা জায়গায় যাদের আরো এক ধরনের স্টুডেন্ট নেই। যেমন এই যেই স্টুডেন্টটা আমি নিচ্ছি, আম এই বছর একটা স্টুডেন্টকে নিচ্ছি। আ ওকে আমি নিচ্ছি হচ্ছে ওর হচ্ছে বায়োটেকনোলজি এবং বিজনেস ব্যাকগ্রাউন্ড, ডুয়াল মেজর। হ্যাঁ? সে আচ্ছা। বায়োটেকনোলজি তো ইয়ে করতেছে আবার বিজনেসেও করতেছে। হ্যাঁ? হুম। তো এটার কারণ হচ্ছে ওই যে আমি বললাম না যে আমার যে ইন্টারেস্টটা থাকে কমার্শিয়ালাইজেশন এন্ড এন্টারপ্রেনারশিপ তো ওদের ভিতরেও ওই যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের ওদের ভিতরেও কিন্তু ওই আ মানে কনসেপ্ট থেকে ওরা বিজনেস এবং বায়োটেকনোলজিতে ডুয়াল মেজর করে আরকি। তো দেখা যায় যে ওরা এই ধরনের কোন একটা ডিসকভারিকে মানে মুভ করার জন্য এরা খুব কাজ করে। ওরা মোটিভেটেড থাকে, হ্যাঁ? তো এই কারণে এই ২ টা লাইনের স্টুডেন্টদের আমি ভেরি প্রেফার করি আরকি যে যাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এর ব্যাকগ্রাউন্ড আছে হুম। অথবা যাদের বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে। তো আমার মনে হয় যে এটা একটা ভেরি নাইস কম্বিনেশন হুম। যে একটা এবং যেটা হয় কি মোটিভেশনটাও থাকে তখন, হ্যাঁ? ট্রু, ট্রু। যে আমি যদি শুধু যেমন আমার ক্ষেত্রে আমি যেই ডিফিকাল্টিজ টা ফেস করেছি, হ্যাঁ? কারণ হচ্ছে আমার তো বিজনেস ব্যাকগ্রাউন্ড ছিল না। আমার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং ছিল আমি একটা কোম্পানিতে কাজ করেছি। হুম। তো অ্যা তো দেখা গেছে যে আমি জানি না আসলে কিভাবে এটা করতে হয়। এটার ইয়েটা কি? তো আমার মনে হয় যে এই মোটিভেশনটা আনাটা ভেরি ডিফিকাল্ট যদি আমার মানে না থাকে। আগেই ব্যাকগ্রাউন্ড নলেজটা না থাকে। তো এদের ভিতরে এই মোটিভেশনটা আছে। তো এই কারণে মনে হয় যে এদেরকে নিয়ে ডাইভ করাটা অনেক সহজ আরকি। তো এবং এই কম্বিনেশনটা যদি একটা ল্যাবের ভিতরে থাকে যে না ডিফারেন্ট স্কিল সেট ল্যাবের মধ্যে থাকে যে হ্যাঁ, ওর মেশিন লার্নিং ব্যাকগ্রাউন্ড আছে। ও ভেরি মানে কি বলে যে মলিকুলার বায়োলজিতে খুব ভালো, ও হুম, হুম, কেমিস্ট্রিতে ভালো। তাহলে কিন্তু এভরিওয়ান হেল্প করতে পারে হুম, এভরিওয়ানকে, তাই না? হুম, সো এটা একটা টিম তৈরি হয়। সো ওই ধরনের টার্গেট নিয়েই আসলে মূলত স্টুডেন্ট সিলেকশন করা। বাট অনেক সময় হয় কি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সিলেকশন এর ক্ষেত্রে এটা আসলে মূলত ডোমেস্টিক স্টুডেন্ট সিলেকশন এর ক্ষেত্রে এই ধরনের প্রেফারেন্সটা নেয়া যায়। বাট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সিলেকশন এর ক্ষেত্রে এটা সামটাইম ভেরি টাফ হয়ে যায়। বিশেষ করে বাংলাদেশ থেকে হুম। স্টুডেন্ট যখন নেই, তখন আসলে এগুলো ম্যাচ করাটা খুব ডিফিকাল্ট ডিফিকাল্ট হয়, তাই না? খুব ডিফিকাল্ট বাট হয়ে যায়। বাট স্টিল I প্রেফার বাংলাদেশি স্টুডেন্টস। আমার সাথে অলরেডি বাংলাদেশী প্রায় ৪ থেকে ৫ টা পিএইচডি স্টুডেন্ট আম মানে কাজ করেছে এবং তারা ভালো করেছে। অনেকেই পাবলিকেশন করেছে। সো আরো কিছু বাংলাদেশি স্টুডেন্ট এবার এপ্লাই করেছে। বাট অস্ট্রেলিয়ার পার্সপেক্টিভ এ একটু ডিফিকাল্ট হয়ে গেছে এখন। ওই যে সব জায়গায় আসলে ইমিগ্রেশন নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে হুম, না? স্কলারশিপ নাম্বারটা ওরা অনেক কমে দিছে। আম এই নাম্বার অফ স্কলারশিপ কমে যাওয়ার কারণে দেখা যায় যে এখন অস্ট্রেলিয়াতে স্কলারশিপ পাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে কি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। হুম, আর রাইট। চাইনিজরা বা অনেকে এত বেশি ওরা মানে অস্ট্রেলিয়ার স্কলারশিপ সিস্টেমটা একটু ডিফারেন্ট তো। ওই আমেরিকাতে যেমন কিন্তু পাবলিকেশন লাগে না। কারণ ওরা তো স্কলারশিপটা মূলত টিএশিপ বা আরএশিপ থেকে আসে, তাই না? এক্সাক্টলি। কিন্তু অস্ট্রেলিয়ান স্কলারশিপটা বেসড অন সিভি। হ্যাঁ? হুম, মানে যার সিভি যত ভারী স্ট্রং। স্কলারশিপ পাওয়ার হুম, সম্ভাবনা তার বেশি। তো এই বুঝতে কারণে পারছি। বাংলাদেশীরা চাইনিজদের সাথে হয়ে যায়। এই মানে ওদের কাছে কম্পিট করতে গ্লোবাল ডিফিকাল্ট হয়ে যায়। কম্পিটিশন এ পিছায় পড়তেছে যে। পিছিয়ে বুঝতে পড়তেছে। পারছি। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, এই জায়গাটাতে একটা প্রবলেম হয়। বাট স্টিল I টেক বাংলাদেশি স্টুডেন্টস লাইক আমার প্রজেক্ট থেকে আমি নিয়েছি ২ টা বাংলাদেশি স্টুডেন্ট যেটা ডিরেক্ট রিক্রুটমেন্ট। হ্যাঁ? মানে হচ্ছে যে নো কম্পিটিশন। হুম, হুম। প্রজেক্ট থেকে হলে হয়তো কম্পিটিশন এভাবে থাকে না। বাট সবসময় প্রজেক্ট থাকে না। হ্যাঁ? দ্যাট ইস ফান্ডিং ইস ভাইয়া ডিফিকাল্ট। এআই এর কথাটা যেহেতু আসলো, সো এটা ফলো আপ একটা কোয়েশ্চেন হ্যাঁ, করব। আর লাস্ট একটা আমাদের সবাইকে করি। সেটা করে আজকে শেষ করে দিব। আমরা অনেকক্ষণ গল্প করতেছি। আ সো এআই রিলেটেড কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া আপনি তো এটা ইন্টারডিসিপ্লিনারি এটা বললেন এবং জোবায়ের বলছিল যে আসলে এখন আসলে এআই ছাড়া কল্পনাই করা যায় না। আ এবং এক্সাক্টলি। আসলে আমাদের বাংলাদেশের যারা ফিউচারে রিসার্চ হওয়ার স্বপ্ন দেখে
বা বাইরে আসার স্বপ্ন দেখে, উম তারা তাদের জন্য এআই হতে পারে একটা খুব মানে হ্যান্ডি টুল এবং এআই তো যেমন অ্যাসিস্ট করে আবার তেমনি মানে গার্বেজ ইন গার্বেজ আউট টাইপের একটা ব্যাপার আছে। তো এটা আসলে সঠিকভাবে ব্যবহার করতে পারারও ব্যাপার আছে। আপনার কি মনে হয় যে ইন্টারডিসিপ্লিনারি স্টাডিতে বা আপনাদের নিজেদের ফিল্ডে যেমন রিসেন্টলি নোবেলও আসলে পেয়েছে প্রোটিন সিকোয়েন্সিং এআই এর মাধ্যমে। তো এই বিষয়গুলো তো চলে আসতেছে। মানে এবং আপনি এই ফিল্ডটা থেকে ভবিষ্যতে কি দেখেন? এবং বাংলাদেশী যারা অ্যাসপায়ারিং রি রিসার্চার আছে বা তারা আছে, তারা কিভাবে এটাকে ইউজ করতে পারে? আপনি যদি তাদের পুরো বিষয়টা নিয়ে আপনার একটা মতামত বা আপনার একটা ভিউ পয়েন্ট বলতেন। আমি আসলে বলব যে আ মানে এই মডার্ন সায়েন্স এর ক্ষেত্রে যেকোনো বাংলাদেশে যারাই আছে, আমরা একসময় যে বললাম যে ভেরি ফোকাস ছিলাম। এই যে এখন ডক্টর আলম যেটা করতেছেন যে উনি কিন্তু উনার ফিল্ডকে ডাইভার্স করে এআই এর দিকে নিয়ে গেছেন অনেকটা, তাই না? কারণ হচ্ছে আই মিন উনি হচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ার বাট অ্যাকচুয়ালি এখন কাজ করতেছেন এআই নিয়ে। আল্টিমেটলি মানে এআইটা ইটসেলফ হ মানে এটাকে তার একটা ডিরেকশন আছে। বাট আমি মনে করি ইট উড বি অ্যান এক্সট্রিমলি ইউজফুল অ্যাসিস্ট ফর এভরি ফিল্ড। এবং হুম, আমার মনে হয় যারা আমাদের মতো বায়োমেডিক্যাল ফিল্ডে কাজ করে তাদের জন্য এটার অপরচুনিটি লিমিটলেস। কারণ হচ্ছে আম ডেফিনিটলি অন্যান্য অনেক ফিল্ড অনেক গ্রো করেছে, তাই না? কিন্তু বায়োমেডিক্যাল ফিল্ড ইজ এখনো এটা ইটস ইন আ বেবি স্টেজ। হুম? হুম, এই ফিল্ডের লাইক এনর্মাস অপরচুনিটি আছে। এই জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যে আ ইভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যে পরিমাণ ইনপুট আছে এইটাও ভেরি মানে কি বলে যে লিমিটেড স্কেলে এখন আছে। এবং আমি মনে করি যে যাদেরই ডুয়াল স্কিল সেট আছে, দে উইল কন্ট্রোল দ্য ওয়ার্লড। সিঙ্গেল হুম। স্কিল সেট নিয়ে আসলে কোনো কিছু করা যাবে না। যাদেরই ডুয়াল বা মাল্টিপল স্কিল সেট আছে মানে এম এআইটা একটা অ্যান্ড দেন এ সেকেন্ড মেজর স্কিল সেট, হ্যাঁ? যেটা তার হুম, অরিজিনাল হুম। ফিল্ড প্লাস এআই। এই ২ টার কম্বিনেশনই পসিবল যে কারো জন্য। এবং সেটা প্রফেশনাল লাইফ হোক, একাডেমিক লাইফ হোক, রিসার্চ হোক, আমি মনে করি যে এইটা আনএভয়েডেবল। এখন এটা মানে এই ২ কম্বিনেশনের মাধ্যমেই আসলে যদি কেউ মনে করে যে না আমি কম্পিট করতে চাই মডার্ন ওয়ার্লড এর সাথে, তাইলে তাহলে এই জায়গায় আগাতে হবে। এই জায়গায় আগানো ছাড়া আগাতে হবে। বাংলাদেশের প্রত্যেক এক্সাক্টলি। মানুষের বাংলাদেশে হুম, যারা আছে হুম। তাদের জন্য এটা এই যদি এই ডেভেলপমেন্টটা যদি না হয়, এখন থেকে যারা বাংলাদেশি স্টুডেন্ট আছে, তাহলে তারা পিছিয়ে পড়বে। হ্যাঁ? এটা যেভাবে অসাধারণ। হুম, হুম। বিশেষ করে এই যে চায়না যেভাবে আগাচ্ছে, ইন্ডিয়ানরা যেভাবে আইটিতে আগাচ্ছে, তাই না? আমার হুম, মনে হুম। হয় না যে আমরা ওইভাবে কম্পিট করতে পারবো যদি আমরা সেটা না করতে পারি। এবং এটা আ ওয়ান অফ দ্য রিজন কিন্তু আমি যে আমেরিকাতে কলম্বিয়া ইউনিভার্সিটিতে যেখানে ছিলাম, হার্ভার্ডে আমি ছিলাম মূলত একটা ক্লিনিক্যাল ল্যাব। ল্যাবের সাথে আমি কাজ করেছি। কিন্তু কলম্বিয়া ইউনিভার্সিটিতে যে ল্যাবে ছিলাম, এটা ছিল একদম মানে এই ল্যাবের যে হেড ছিল আরকি আমার যে প্রফেসর, অ প্রফেসর আন্দ্রেয়া, সে ছিল আইবিএম এর ডিরেক্টর। সে কিন্তু কলম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে কাজ করে। সে মেডিকেল সেন্টারের প্রফেসর। কিন্তু সে ছিল আইবিএম এর ডিরেক্টর অনেক আগে। তারপরে সে কলম্বিয়া ইউনিভার্সিটি সিস্টেমস বায়োলজি ডিপার্টমেন্ট এর ফাউন্ডিং চেয়ারম্যান ছিল। হুম, হুম, হুম। তো এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে সে এই মেডিকেল ফিল্ডে নিয়ে আসার সে একজন পায়োনিয়ার, হ্যাঁ? এখন সে ওই যে নিউ ইয়র্কে যে যা চ্যান জাকারবার্গ বায়ো হাব যেটা হচ্ছে এইটার সে প্রেসিডেন্ট আরকি। আম তো ওদের হিউজ ইনভেস্টমেন্ট এবং এই চ্যান জাকারবার্গ বায়ো হাব এর ইনভেস্টমেন্টটা কিন্তু ফর কম্বিনেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ বায়োলজি। তো এবং ওখানে কাজ করে আমি আসলে আমার এই রিয়ালাইজেশনটা আরো হিউজ ভাবে হয়েছে আরকি। যে, যে আসলে এটা যদি আমরা বায়োলজিকে সঠিকভাবে এপ্লাই করা পসিবল হয়, হ্যাঁ? তাহলে মানে অপরচুনিটি ইস হিউজ, হ্যাঁ? এবং হুম, এটা হুম। ছাড়া আসলে ফিউচারে আমাদের আ উই হ্যাভ নো আদার অপশনস। হ্যাঁ, আমাদের আজকের পডকাস্টের শেষ প্রশ্ন। সেটা হচ্ছে বাংলাদেশে কোন জিনিসটা চেঞ্জ হলে, যেকোনো একটা জিনিস চেঞ্জ হলে আপনি দেশে ফিরে যাবেন? থ্যাংক ইউ। এটা আসলে কঠিন প্রশ্ন। আম
অবশ্যই আমার একটা প্ল্যান আছে। সেটা একটা পার্সোনাল প্ল্যান আরকি। হুম, হুম। আম সেটা বাংলাদেশে কোনো কিছু হয়তো চেঞ্জ হওয়ার দরকার নাই। কিন্তু সেই পার্সোনাল প্ল্যানটা হচ্ছে হয়তো আমি যখন রিটায়ার করব, আম তখন হয়তো বাংলাদেশে যাবো আরকি। দ্যাটস বিকজ অফ মাই রুট। হুম, হুম। আমি জানি না এখানে আমাদের জন্য থাকাটা হয়তো অ্যাজ এ সেকেন্ড জেনারেশন ইমিগ্রেন্ট, তাই না? হুম। আম তো এখানে থাকাটা আমাদের জন্য অথবা ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট আমাদের জন্য অনেক টাফ। তো আ সো সেইটা হচ্ছে পার্সোনাল প্ল্যান। বাট যদি আমি বলি যে কোনো কিছু কন্ট্রিবিউট করার, এক্সাক্টলি। হুম, বাংলাদেশে গিয়ে যে কোনো কিছু কন্ট্রিবিউট করার, আমি মনে করি যে আম যদি আমি বাংলাদেশের মানুষকে কন্ট্রিবিউট করতে চাই অন দ্য হেলথ সাইড, হুম, হুম। সেটা আমি এখানে বসেই করতে পারি থ্রু মাই রিসার্চ বা যে ধরনের আচ্ছা। টেকনোলজি আমি ডেভেলপ করি, সেটা আমি এখানে বসেই করতে পারি। যেমন আমার ক্যান্সার টেস্টটা যদি সাকসেসফুল হয় বাংলাদেশের সব মানুষরাই উপকার পাবে আরকি সেটা থেকে। সবার জন্যই সেটা উপকারী হবে। আর যদি আমি বলি যে না বাংলাদেশের ইকোনমি এবং ইউনিভার্সিটি, এডুকেশন অথবা রিসার্চকে আমি কন্ট্রিবিউট করতে চাই। আম একেবারে বাংলাদেশে গিয়ে সেইটার আমি জানি না সেটা কতটা পসিবল। বাট হুম, হুম। সেটা আমার কাছে মনে হয় যে আ স আম আমার প্যাশন তো আসলে রিসার্চ। হুম, হুম। আম সেই জায়গাটাতে এখনো অনেক ঘাটতি আছে। কারণ আমি কিছুদিন কাজ করেছি, হ্যাঁ? হুম, আমি হুম। কিন্তু বাংলাদেশে আ ২০১৯ এ বা ২০ এ গিয়ে কোভিডের সময়ে অনেকের সাথে কথা বলেছি বা অনেক জায়গায় কাজ করেছিলাম কিন্তু এটার একটা ড্রিম ছিল আরকি। আমি জানি না সেটা কতটুকু এখনো অ্যালাইভ আছে। একটা ড্রিম ছিল যে বাংলাদেশে এট লিস্ট একটা ইনস্টিটিউট হোক, একটা ইনস্টিটিউট তৈরি হোক যেটা রিসার্চ ফোকাসড, হ্যাঁ? হুম, হুম। যেটা আ যেটা জ্ঞান তৈরি করবে, জ্ঞান বিতরণ করবে না শুধু। ওয়াও! হ্যাঁ? নলেজ ক্রিয়েট করবে। এখন এক্সেলেন্ট। হুম, আমাদের হুম। ইউনিভার্সিটি গুলো সবগুলো তো নলেজ বিতরণ করে, তাই না? হুম, ট্রু। হুম। এখানে তো কোনো নিউ নলেজ ক্রিয়েট হয় না। নিউ হুম, নলেজ ক্রিয়েট যদি হইতে হয় সেখানে আম যেটা থাকতে হবে সেটা হচ্ছে মানে রিসার্চ করার এনাফ ফেসিলিটি থাকতে হবে। এবং হুম। সেখান থেকে পিএইচডি স্টুডেন্ট তৈরি হইতে হবে, বের পিএইচডি হচ্ছে গ্র্যাজুয়েট এরকম তৈরি হবে। ট্রু। গ্র্যাজুয়েট তৈরি হইতে হবে। বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে তো পিএইচডি গ্র্যাজুয়েট ওইভাবে তৈরি হয় না। পিএইচডি প্রোগ্রামই নাই এক্সাক্টলি। ওইভাবে, তাই না? হুম। আ ওই ধরনের। এখন আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে কি? আমরা মনে করি যে খালি আমরা সরকারের দিকে তাকায় থাকি। হুম, সরকার হুম, টাকা হুম। দাও, সরকার টাকা দাও। আর আমি আ মানে রিসার্চ করব। সরকারের হুম, কাছে হুম। হ্যাঁ, ৳১০০ টাকা দাও, ৳২০০ টাকা দাও। তাইলে মনে হয় আমি একদম মানে রিসার্চ করে আমি উল্টে ফেলবো বা আমি এই করে ফেলবো, সেই হুম, করব। হুম, হুম। আসলে কনসেপ্ট ইস নট লাইক দ্যাট। এ মানে গভর্নমেন্ট অবভিয়াসলি গভর্নমেন্টের কিছু স্কিম থাকবে যেগুলো কি ফান্ডিং স্কিম বলে, যেগুলো এখানেও আছে। বাংলাদেশেও কিন্তু শুরু হয়েছিল এই যে হিট প্রজেক্ট বা ওই যে এর আগে একটা কি ছিল যেন ওয়ার্ল্ড ব্যাংকের যে একটা প্রজেক্ট ছিল। হুম, ইটস হুম। নট ব্যাড, হুম, তাই না? হুম। ওগুলো কিন্তু হুম, হুম। প্রবলেমটা হচ্ছে কি উই হ্যাভ প্রবলেম উইথ কালচার। হুম। আমাদের কালচারের একটা প্রবলেম। ওই কালচারটা যদি তৈরি না হয় তাহলে কোনদিন এই রিসার্চ প্রজেক্ট কালচারও ওভাবে তো হ্যাঁ, হয়ে ওঠেনি। হুম। হচ্ছে না। ওই ওই জায়গার কারণে হয় কি? দেখা গেছে এই যে হিট প্রজেক্টে আমি জানি তো শাহজালাল ইউনিভার্সিটি অনেকগুলো প্রজেক্ট পাইছে। এখন ওই আচ্ছা। মেশিনগুলো বসে এগুলো কেউ আর কাজ করে না। অনেকগুলো হুম। অনেক ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ হইছে। বাট ওই ইনফ্রাস্ট্রাকচার গুলো দিয়ে পিএইচডি করানো পসিবল। হ্যাঁ, হুম, হুম, পিএইচডি হুম, হুম। স্টুডেন্ট তো পিএইচডির মতো রিসার্চ করানো পসিবল। বাট কে করবে? Who will do that? Because we হুম। don't have that culture of research. আরেকটা জিনিস সবচেয়ে বড় মডেল সিস্টেম যে জিনিসটা এই কারণে বলছি যে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি তৈরি করতে হবে এবং এটা তৈরি করতে হবে ফ্রম দ্য স্ক্র্যাচ। এক্সিস্টিং ফ্যাসিলিটিস গুলিতে ওই জিনিসগুলো তৈরি করাটা ভেরি, ভেরি ডিফিকাল্ট। মানে হচ্ছে কমপ্লিটলি নিউ মডেলে আইদার ইন্ডিয়ান আইআইটি মডেল, হ্যাঁ? হুম, হুম। অথবা একটা নিউ মডেলের একটা রিসার্চ ফোকাস ইউনিভার্সিটি তৈরি করতে হবে। যেখানে শুধুমাত্র রিসার্চ এর উপরে বেশি মানে ফোকাস থাকবে। অবভিয়াসলি সেটা কোনো একটা মানে থাকতে হয়। অস্ট্রেলিয়াতে এখানেও কিন্তু যেমন আমেরিকাতে কিছু ইনস্টিটিউট আছে। যেমন ডেনা হুম, ফারবার হুম, হুম, ক্যান্সার হুম। ইনস্টিটিউট বলি বা মানে
এই ইনস্টিটিউট গুলি কোন একটা ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড বা মাল্টিপল ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড থাকে। ন্যাশনাল এটার ল্যাব কারণ আছে হচ্ছে অনেকগুলো। হ্যাঁ, অনেকগুলো ন্যাশনাল ল্যাব আছে বা ইয়ে আছে। এক্স্যাক্টলি। এগুলো কিন্তু যেমন ডেনা ফারবার ইনস্টিটিউট, দে আর সেলফ ডিপেন্ডেন্ট। হুম, হুম। দে ডোন্ট সিক মানি ফ্রম জাস্ট দ্য গভর্নমেন্ট। ঠিক আছে? এই ধরনের কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে যারা ইভেন একটা ইউনিভার্সিটি হইতে পারে বিজনেস মডেলের। রিসার্চ ইউনিভার্সিটি ইউ ডোন্ট নিড এ ইউনিভার্সিটি। আমি একটা কথা ক্লিয়ার আমি বলতে চাই, নট ফর দ্য পিপল। আমরা গরিব মানুষকে সার্ভ করব, পুয়ার পিপলকে, ডেভেলপিং ওয়ার্ল্ডকে সার্ভ করব। এটার অর্থ এই না যে রিসার্চটাও তাদেরকে দিয়েই মানে তাদেরকে ফ্যাসিলিটিস দিয়ে এইভাবে করতে হবে। উইদাউট মানি রিসার্চ ইজ নট পসিবল। দ্যাট ইজ ভেরি সিম্পল। হুম, এখন সেটাকে যদি আমাকে যেতে হয়, তাহলে আমাকে এই ধরনের একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হলে ইউ নিড মানি। ইউ নিড টু হুম, জেনারেট মানি। এবং এই মানিটা জেনারেট কোত্থেকে হবে? আমি যদি সবগুলোকে সরকারি হাসপাতালের মতো হাসপাতাল যদি আমি তৈরি করি, তাহলে তো আমি প্রাইভেট হসপিটালে স্কয়ার আর ওই যে ফ্যাসিলিটিস দিচ্ছে সেই ফ্যাসিলিটিস আমি দিতে পারবো না গভর্নমেন্ট হসপিটালে। ইটস ইম্পসিবল, তাই না? হুম, সো একটা ইউনিভার্সিটি বা একটা ইনস্টিটিউট যেটা ইট হ্যাজ টু জেনারেট মানি, এবং দুইভাবে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলি দে জেনারেট মানি, টু ওয়েজ। ওয়ান উইথ টিউশন ফিস। ইট হুম, হ্যাজ হুম, টু হ্যাভ হুম। এ ভেরি ভেরি হাই টিউশন ফি। এবং এই টিউশন ফিটা কাদের মাধ্যমে আসে? দুই ধরনের এই স্টুডেন্টরা টিউশন ফি দেয়। একটা হচ্ছে বাইরের স্টুডেন্টরা, ফরেন ইন্টারন্যাশনাল। ইনভেস্টমেন্ট মানে হুম, ফরেন হুম। স্টুডেন্ট, যেটা আমি বলছি যে এই ধরনের পসিবল বাংলাদেশে। ওরা এই ধরনের যদি একটা হাই কোয়ালিটি ইনস্টিটিউশন তৈরি করতে পারে, নেপাল, ভুটানের বহু রিচ পিপল আছে, এরা বাংলাদেশে পাঠাবে তাদের স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য, কারণ দে ফিল ভেরি ক্লোজ টু দেয়ার কান্ট্রি, বাংলাদেশ, হুম, তাই না? হুম, হুম, হুম। এইটা একটা মানি জেনারেট করবে। অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটির মডেলগুলো ইজ ভেরি ফাইন এবং আমেরিকান ইউনিভার্সিটিগুলো সিমিলার। এবং ডোমেস্টিক স্টুডেন্টরা কিভাবে টিউশন ফি পে করে? দে গেট এ স্টুডেন্ট লোন। ইটস হুম, এ হুম। প্রবলেম ইন আমেরিকা, বাট দিস ইজ এ সাকসেসফুল মডেল। এক্স্যাক্টলি। হুম, হুম। আমার ইউনিভার্সিটি টিউশন ফি আমি এই ৫,০০০ টাকা দিয়ে আমরা যেই ইউনিভার্সিটি পড়ে আসছি, এটা তো অরফানেজ চালানোর মতো। আমরা ভেরি গ্রেটফুল যে আমরা এই এডুকেশন পাইছি গভর্নমেন্টের কাছ থেকে, তাই না? ভেরি হুম, গ্রেটফুল, এবং এত অল্প পয়সা আমরা পেয়েছি। বাট এইটা দিয়ে তো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর 100 ইউনিভার্সিটিতে ঢোকা পসিবল না। এখন ইট ইজ ইম্পসিবল to have a to have a top 100 world ranking university from these kinds of মানে ইনফ্রাস্ট্রাকচার, যে একটা গভর্নমেন্ট সবকিছু সাপোর্ট করবে। ইউ নিড টু জেনারেট, দিস ইজ এ বিজনেস মডেল, এবং এই বিজনেস মডেল হইতে হবে ইউ নিড টু জেনারেট মানি and then you invest that money for research, and that's how you can attract people from abroad. ফিনান্সিয়াল সলভেন্সি ইজ এ প্রবলেম। আমাকে কেউ বাংলাদেশ ইউনিভার্সিটি স্কেলে যেই স্যালারি দেয়, স্যালারি দিলে আই ক্যানট গো দেয়ার। বুঝতে হোয়াট পারছি। এভার মাই ইন্টেনশন আই হ্যাভ, অ্যান্ড ইটস ফর এভরিওয়ান। চায়নাতে এক্স্যাক্টলি। কেন যাচ্ছে? যেমন চাইনিজরা প্রায়ই আমাকে, এটা শুধু আমাকে না, আমি বলবো আমাকে না, এখানকার যারা ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিভিন্ন যারা ইয়ে আছে না, যারা একাডেমিশিয়ান আছে না, এদের কাছে প্রায়ই বিভিন্ন অফার করে। ওরা যেমন এই যে সাংহাই, এবং সাংহাইতে যদি কেউ যায়, যেমন হুম, হুম। এরকম আমাকেও অফার করছিল, সাংহাইতে যদি যায় ওরা স্যালারি দিবে হচ্ছে এই যে মানে অস্ট্রেলিয়ান ডলারে স্যালারি দিবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট ওরা যেটা দেয় সেটা হচ্ছে যে ওরা $1 মিলিয়ন দিবে হচ্ছে শুধুমাত্র হাউজিং এর জন্য। $1 মিলিয়ন, যেখানে মানে আমি এখানে বাড়ি কিনবো, হুম, হুম, তো হুম, বাড়ি হুম। কেনার জন্য আমাকে দিবে $1 মিলিয়ন। রিসার্চ মানি ইজ অ্যাপার্ট ফ্রম দ্যাট, দ্যাট ইজ ফ্রম পার্সোনাল গেইন। Apart from the হুম, Australian scale salary, Western scale salary, apart from that, they will give you $1 million, এবং সাংহাইতে $1.5 million পর্যন্ত ওরা দেয়। যে ওদের মানে ওইখানে গিয়ে বাড়ি কিনবো। দ্য অনলি মানে ইয়ে হচ্ছে যে আমাকে ৫ বছর ওখানে থাকতে হবে মিনিমাম। হুম, অনেকেই অফার নেয়। ওরা বলে কি, আরে এটা তো ইটস নট ব্যাড। হুম, আই গো হুম। দেয়ার ৫ বছর যদি থাকে তাইলে আমি ওই বাড়ি আমি ওন করতে পারবো। বুঝতে ঠিক আছে? পারছি, তাহলে বুঝতে পারছি। এই অফার কি আমাদের বাংলাদেশে পসিবল? ইটস নট পসিবল। হ্যাঁ? হুম, হুম। এই ধরনের অফার ছাড়া যতই বলুক মানে দেশপ্রেম বা যাই কিছু সেটা হবে। ওই যে বললাম যে দেশপ্রেমের থেকে আমি রিটায়ার করার পর চলে যাব। বাট I cannot live a poor life. That's তাই না? We are হুম, হুম। habituated with that and that's very realistic.
stop what I say. কারণ হচ্ছে যে আসলে তো যে বাংলাদেশে যেই ইউনিভার্সিটি টিচারদেরকে যেই স্যালারি দেয়, I cannot survive with that. Like after I spend so much time in the Western country, right? So এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার যদি তৈরি করতে হয় বাংলাদেশে, you need to develop a business model. একটা ইউনিভার্সিটি ডেভেলপ করতে হবে যেটা একটা বিজনেস মডেল আছে, যেটা আর্ন মানি জেনারেট করবে, যেটার রিসার্চার হোক, যেটার মানে স্টুডেন্টদেরকে, এবং এটা কিন্তু একটা স্কেলের মতো। আমি যদি ওখানকার একজন গ্রুপ লিডার বা একজন প্রফেসরকে যদি আমি সেই লেভেলের স্যালারি না দেই, তাহলে তো আমি একজন পোস্টডক রাখতে পারবো না। এখন আমি তো নিশ্চয়ই 10,000 টাকা বেতন দিয়ে পোস্টডক রাখা যাবে না, তাই না? পোস্টডকের তো এটা তো একটা প্রফেশনাল ক্যারিয়ার। প্রফেশনাল ক্যারিয়ারকে একটা মানুষ যখন পিএইচডি শেষ করে পোস্টডকে জয়েন করবে, সে অলরেডি ইন দ্য মিডল অফ দেয়ার এইজ, তাই না? তার ফ্যামিলি থাকবে, তার থাকবে। তাকে যদি আমি মাসে 10,000 টাকা বেতন দিই, তাহলে সে ফ্যামিলি চালাবে কিভাবে? এখন আমি তো আমার লেকচারারকেই বেতন দিই 20,000 টাকা, তো পোস্টডককে তো আর আমি 25,000 দিতে পারবো না, তাই না? সো হাউ উইল ইউ ম্যানেজ দ্যাট? সো ইটস এ প্রসেস। লাইক আমাকে ওইভাবেই স্কেল ঠিক করতে হবে যাতে আমি আই ক্যান অ্যাট্রাক্ট পোস্টডক্স, আই ক্যান অ্যাট্রাক্ট পিএইচডি স্টুডেন্টস। ইনফ্যাক্ট পিএইচডি স্টুডেন্টসদেরকে আমাকে একটা হ্যান্ডসাম স্যালারি দিতে হবে, সামওয়্যার অ্যারাউন্ড 20,000 এট লিস্ট, তাই না? তো সেই প্রসেসটা যদি আমি ডেভেলপ করতে চাই, তাহলে আমাকে কমপ্লিটলি ফ্রম দ্য স্ক্র্যাচ একটা মডেল, আমি চাই যে বাংলাদেশে অ্যাটলিস্ট ওয়ান মডেল ইউনিভার্সিটি হোক, যেখান থেকে বছরে 50 থেকে 100 পিএইচডি স্টুডেন্ট বের হবে, যেখান থেকে টপ কোয়ালিটি জার্নাল হবে, নেচার সায়েন্স জার্নাল পাবলিশড হবে, এবং যেখান থেকে হাই কোয়ালিটি মেডিকেল রিসার্চ হবে, যেটা ফোকাসড হবে বাংলাদেশের প্রবলেমগুলি, যেই প্রবলেমগুলি বাংলাদেশের আছে সেই প্রবলেমগুলিকে সলভ করার জন্য ফোকাসড ইউনিভার্সিটি অ্যান্ড হাই কোয়ালিটি রিসার্চ। ইফ দ্যাট ক্যান হ্যাপেন, আই উইল গো ব্যাক। অসাম, থ্যাংক ইউ সিনা ভাই। সিনা ভাইয়ের সাথে গল্প করছিলাম আমরা টকে টং এর পডকাস্টের আড্ডায়। অনেক অনেক কোশ্চেন আমরা করেছি, আমাদের অনেক কিউরিওসিটি ছিল, এবং সিনা ভাই সবগুলোই অনেক ইনডেপথে আমাদের সাথে ডিসকাস করেছেন। হোপফুলি আপনাদের সবার ভালো লাগবে, এবং অসংখ্য ধন্যবাদ সিনা ভাই। আশা করি বাংলাদেশের রিসার্চ কালচার এবং অন্যান্য অনেক কিছু চেঞ্জ হলে আপনার মতো যারা অত্যন্ত প্রখর মেধাবীরা বিভিন্ন জায়গায় কাজ করছে, তারা হয়তো বা দেশে যে কিছু করার সুযোগ পাবে, এবং আমাদের দেশটা হয়তো বা অনেক লাভবান হবে। ধন্যবাদ সিনা ভাই, আমরা আজকে পডকাস্ট এখানে শেষ করছি। ধন্যবাদ টকে টংকে। আসলে এই আড্ডাটা খুবই মজার ছিল, এবং আশা করি যে ভবিষ্যতে এই ধরনের আরো সুযোগ হবে। হ্যাঁ, দেখা হবে আবার। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাই।